ফলো আপ দেওয়ার সাথে সাথে ওরা আমাদেরকে মনে হয় 2-3 ঘন্টার পর মধ্যেই 2টা বাজে আমাকে এমবেসি থেকে কল দিছে, একদম ডিরেক্ট কল দিছে। বলছে তোমরা তোমরা কি আসো ইন্ডিয়াতে? আমি বলছি হ্যাঁ। তো বলছে তুমি আর তোমার হাজবেন্ড এক্ষুনি এমবেসিতে চলে আসো, আমরা এমবেসিতেই তোমাদেরকে হচ্ছে যে ভিসা স্ট্যাম্প করে দেবো, তোমার ভিএফএস এ আর যাওয়া লাগবে না। তো আমরা বলছি ঠিক আছে, আমরা আসতেছি। পরে আমরা সাথে সাথে এমবেসিতে গেছি এবং ওখানে একদম 20 মিনিটের মধ্যেই আমাদেরকে হচ্ছে যে ভিসা মানে স্ট্যাম্প করে দিছে পাসপোর্টে। মানে আমার ক্ষতি হয়ে যাচ্ছে, যে আমার ক্লাস শুরু হয়ে গেছে বা আমার কোর্সটা তো শুরু হয়ে গেছে, আমার তো আমার পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে, আমার কাছে সব আছে, আমার প্রফেসররা আমাকে এটা দিছে, ভার্সিটি থেকে আমাকে এই ধরনের ডকুমেন্ট পাঠিয়েছে, আমার এনরোলমেন্ট হয়ে গেছে, আপনারা হুম হুম আমাকে ভিসা দিচ্ছেন না, এরকম ট্রু একটা ট্রু কথা বললে এমবেসি তখন সিরিয়াসলি নেয় খুব বেশি। আমি জানি না, আল্লাহর বিশেষ রহমত ছিল, আমি এমবেসির সামনে গেছি। ওই এমবেসির ওখানে একটা সিকিউরিটি গার্ড থাকে, উনি জানলার সামনে বসে থাকে, উনি অলওয়েজ সবাইকে বকা টকা দিয়ে পাঠাই দেয়। উনি কারোর সাথেই মানে কাউকেই ভেতরে ঢুকতে বা কথা বলতে দেয় না। তো ওই দিন যাওয়ার পর দেখলাম যে ভেতরের একজন অফিসার ওখানে দাঁড়াই ছিল এবং সামনে আরো লোকজন ছিল, ওদের থেকে ডকুমেন্ট নিচ্ছে, ওদের কথাগুলো শুনতে। আচ্ছা, তো এর আগে এখানে আমরা এমবেসিকে একটা ইমেল করছিলাম যে আমাদের একটা D4 এর অ্যাপয়েন্টমেন্ট দরকার, ম্যানুয়াল অ্যাপয়েন্টমেন্ট। ওরা সাথে সাথে ওই দিনই আমাদের মানে ভর্তি নিয়ে নিছে, আমাদের ডিক্লারেশন থেকে শুরু করে এনরোলমেন্ট লেটার থেকে শুরু করে সবকিছু আমাদেরকে দিয়ে দিছে। আমরা ওই ম্যানুয়াল অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে সোমবারে মনে হয় আমরা গেছি। এখানে বিএফএস আবার আরেকটা বিজনেস করে যেটা আমি দেখলাম, আমরা নর্মালে আর যেতে পারি নাই। বিকাল কি সন্ধ্যা নাগাদই ওরা আমাদেরকে D4 এর অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে। এবং ওই দিন সম্ভবত শুক্রবার ছিল, নেক্সট সোমবারই ওরা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে, ম্যানুয়াল অ্যাপয়েন্টমেন্ট। তো আমরা কিভাবে মানে জিনিসগুলো গুছাইছি এটা একটা বড় বিষয়, সবাই জানতে চাই। তো অনেক চুলচেরা অভিযান, অনেক গ্রুপ ঘাটাঘাটি করে এই ম্যানুয়াল অ্যাপয়েন্টমেন্ট নামে যে একটা শব্দ আছে এটা আমরা বের করছি, যে আসলে এমবেসি চাইলে আপনাকে ম্যানুয়ালি ম্যানুয়ালি দিতে অ্যাপয়েন্টমেন্ট পারে। দিতে পারে। তাহলে আমরা আসলে না, আমরা গেটওয়ে পরে কিনা। খেয়াল নিচ্ছি যে মানে এই এমবেসি ইন্টারভিউ গুলো এরকমই হয়, যে মানে অনেক কড়াকড়ি হয় মানে যাতে। রিসেন্ট সময়ের ভেতর ওরা যে ইন্টারভিউ গুলা নিছে ওগুলা এভাবেই নিছে আর কি। তারপরে এখানে মানে সবাই একটু মানে বুঝতে মানে সমস্যা হবে যে মানে অ্যাজ এ স্পাউস হিসেবে ও কি ফেসিলিটি পাইছে। সেটা হচ্ছে যে তো মিরাকেলি আমরা মনে হয় সবচেয়ে কম টাকায় আমরাই দেখাইছি, মানে এটা মানে খুবই আমরা মিরাকেল। ব্যাংকে কিন্তু অনলি 11.5 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট ছিল। তো এই 11.5 লাখ টাকা আবার দুইজনের জন্যই, মানে আমিও এটা দেখাইছি, আমার ওয়াইফও এটা দেখাইছে। এখনো কিন্তু হয় নাই, এখনো অনেক যুদ্ধ আমি বলতেছি। তো মাত্র জমা দিলাম আমরা। আপনার যেটা পুরো একটা মানে মুভি মনে হইতেছে। আর যেহেতু আজকের ভিডিওটা পুরো ইন্ডিয়া কেন্দ্রিক, তো আমরা ইন্ডিয়ার দিকেই থাকি। বুঝতে পারছি। যাদের ডুয়াল কারেন্সি কার্ড আছে ওরা হচ্ছে যে ওই এসবিআই একটা ব্যাংক আছে ইন্ডিয়াতে, ওই ওখান থেকে মানে যদি এন্ডোর্স করা থাকে কার্ডে, পাহাড়গঞ্জে সবাই সাজেস্ট করে যে পাহাড়গঞ্জে চলে যাও, ওখানে কম দামে হোটেল পাওয়া যায়। তো আমরাও গেছিলাম পাহাড়গঞ্জে, কিন্তু এই আমি সেম ভাবে আমি ইভেন 3 বার অ্যাপয়েন্টমেন্ট চেঞ্জ করছি। আমি কিন্তু ভিএফএস কে ইমেল দেই নাই, আমি দিছি এম্বাসিকে। এম্বাসি এটা হয় যখন আপনি প্রপার ডকুমেন্ট দেয়। আমাদের মনে আছে কিনা, আমার মনে আছে আমার এক আপুর সাথে আমরা করছিলাম। মানে বাসায় গিয়ে মনে করেন 2-3 দিনও থাকতে পারি নাই, হঠাৎ করে ইমেল দিছে যে এমবেসি ইন্টারভিউ নিবে। তো মানে আমরা মনে হয় 21 তারিখ তো দিলাম, মানে 22-23 তারিখ মনে হয় দেশে, মানে প্রথমে তো ঢাকায় নামছি, ঢাকা থেকে আবার চিটং এ আসছি। তো এইভাবে করতে করতে আমরা চিটং এ মনে হয় 23-24 তারিখ আসছি। 25 তারিখ ইমেল দিছে যে আমাদের 27 তারিখ তো বাট তারা পরে অন্য কোনো মনে হয় এম্বাসি সাজেস্ট করে নাই? না, ওরা কোনো না, এমবেসি আমরা ওকে জিজ্ঞেস করলাম যে বাংলাদেশে যে এম্বাসি গুলো আছে স্পেন ইউরোপের, বা হ্যাঁ, ফ্রান্স, আমরা ওখান থেকে করে দিলে কি হবে? ওরা মানে ওরা এটা শিওর বুঝতে করে পারে। বলতে পারতেছে না। ওরা বলছে না, তোমরা যত সময় লাগে নাও, কিন্তু পর্তুগাল এম্বাসি থেকে অ্যাটেস্টেড করে দাও, এবং তোমরা ফার্স্ট সেমিস্টার যদি জয়েন নাও করতে পারো সমস্যা নেই, সেকেন্ড সেমিস্টার থেকে শুরু করবা। হুম হুম। তো তখন আমরা একটা রিলিফ পেলাম যে আচ্ছা ঠিক আছে, মানে সমস্যা নেই। একটু সময় নেওয়া যাচ্ছে। পরে হুম, বুঝতে সেপ্টেম্বরের মনে হয় 1 তারিখ ইন্ডিয়ার ভিসা দেওয়া শুরু করছে। এবং আলহামদুলিল্লাহ মানে সব দালাল দালাল হঠাৎ করে পালাই গেছিল ওই সময় আর কি। এখন আবার দালালে ভর্তি। তো আমি আর ও দুজনেই অ্যাপ্লাই করছি। আহ, তো আমার তো মানে আমার প্যারেন্টস কে দেখানো গেছে যে মানে স্পন্সর হিসেবে, তো ওটাও মানে অ্যাজ এ। আচ্ছা, এটা তো একটু স্পেসিফিক কোশ্চেন আসে, কারণ এটা নিয়ে আমাদের অডিয়েন্স অনেক কিছু জানতে চাইতেছে। আপনারা ইন্ডিয়ার ভিসা ম্যানেজ করার জন্য, যেহেতু আপনাদের ডাবল এন্ট্রি ভিসা লাগে হুম হুম করার হুম। জন্য, তো এই ডাবল এন্ট্রি ভিসা ম্যানেজ করা, আপনাকে ডাবল এন্ট্রি নিয়ে গেছিলেন? আমরা বাঙালির অনেকে ট্রাভেল ভিসা নিয়ে চলে যাই, মেডিকেল ভিসা নিয়ে চলে যাই, ওইটা নিয়ে না না করলে অনেক নাইম ভাই, ঝামেলা। এখন তো সে যাচ্ছে কিসের জন্য? অ্যাটাস্টেশন করতে, জমা আচ্ছা, দিতে না তো।
না, হ্যাঁ হ্যাঁ, অ্যাটেস্টেশনের তাই জন্য না? তখন গেছিলাম যে আমরা অ্যাটাস্টেড করে জমা দিয়ে এখানে তারপরে এখানে আমরা বাংলাদেশে একটা দেওয়া। ওকে। এখানে আরো একটা জিনিস মিস হচ্ছে, সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট, যেটা D4 ভিসার হ্যাঁ সেটাই। অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ, তো D4 ভিসার অ্যাপয়েন্টমেন্ট আমরা এই আগস্টে পাইছিলাম। তো আমি আগস্টে অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে কিভাবে ম্যানেজ করছেন? নিচ্ছেন আপনারা? এটা অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে অনলাইনেই নিচ্ছেন? পাইছি। ভিএফএস গ্লোবালে অনলাইনে দেখলাম যে D4 ভিসার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট। বাংলাদেশ থেকে তো লগ ইন করা যায় না, আমরা তো অনেকবার চেষ্টা করছিলাম যে ও দেখার আচ্ছা জন্য। আচ্ছা, এটা আমি বলি, একটু- ইন্ডিয়ান নাম্বার থাকলে মানে সহজ হয় আর কি। তো আমরা যে কোম্পানিতে চাকরি করতাম, ওখানে সিইও ইন্ডিয়ান ছিল, তো ওই হিসেবে আমাদের কিছু কলিগ ছিল আহ ইন্ডিয়ান। তো আমরা আমাদের একজন কলিগকে বলছি যে তোমার নাম্বার দিয়ে আমরা এরকম লগ ইন করবো। তো সে শুরু থেকেই আমাদেরকে আসলে অনেক হেল্প করছে। তো তো পরে আমরা লগ ভিএফএস ইন করছিলাম। গ্লোবালের যেটা সিস্টেম দেখলাম, ইন্ডিয়ান কোনো নাম্বার থেকে যদি অ্যাকাউন্টটা খোলা হয় তাহলে ওটিপিটা তাড়াতাড়ি পাওয়া যায়। আর বাংলাদেশে হচ্ছে টেলিটক থেকে একদমই পাওয়া যায় না। রবি থেকে হচ্ছে যে 3বার দিলে একবার আসে ওটিপি। এ হচ্ছে আর সিচুয়েশন। আরেকটা জিনিস ট্রাই করে দেখতে পারেন, রবিতে হচ্ছে যে রোমিং যদি ওপেন করেন, তো ইন্ডিয়াতে গেলে রবিটা তখন এয়ারটেল হয়ে যায়, হয়ে যায়, হ্যাঁ। এয়ারটেল হিসেবে কাজ করে। তো রবি রোমিং করার পর ওইটাতে আসে কিনা ওইটাও চেক করে দেখতে পারেন। আচ্ছা, এখানে হুম এখানে হুম আরেকটা জিনিস আমি অ্যাড করে দিই, সেটা হচ্ছে কি, যে ভিএফএস গ্লোবালের যে ব্যাপারটা, হুম, এটা যখন ফর এক্সাম্পল পর্তুগালের ইন্ডিয়ান নাম্বারটা, যেহেতু এটা ইন্ডিয়ায় অবস্থিত, এবং পর্তুগিজ নাম্বার যেহেতু এটা পর্তুগালের, সেম হ্যাঁ কিন্তু পোল্যান্ড বা আরো যেগুলো আছে ভিএফএস এর ব্যাপারটা সেম। হুম হুম মানে পোল্যান্ডের ফর এক্সাম্পল ইন ভিএফএস ইন ইন্ডিয়া, তো পলিশ নাম্বার, ইন্ডিয়ান নাম্বার, তো এই হুম। ভিএফএস এর এই দুইটা নাম্বার আসলে যদি কেউ ম্যানেজ করতে পারে তাহলে এটা ইজিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম আমিও এটা খেয়াল করলাম যে ইন্ডিয়ান নাম্বার থেকে যদি রেজিস্ট্রেশন করা হয় ওটিপিটা একটু আর্লি আসে। তো আমি মনে করছিলাম যে D4 এর ভিসা অ্যাপয়েন্টমেন্ট মনে হয় মানে পাওয়া যায়, যেহেতু আমি তখন পোর্টালে ঢুকে দেখি যে অনেকগুলো ডেট আছে। তা আমি সম্ভবত 28 তারিখের একটা ডেট নিছিলাম দুজনের জন্যই। কিন্তু এর মধ্যে আমরা ওই ইন্ডিয়ান ভিসা ম্যানেজ করতে পারি নাই, কারণ সেপ্টেম্বরের 1 তারিখ হয়ে গেছে। তো হুম 1 তারিখ যখন ওপেন করলো, আমি ওই আহ, ওখানে গেলাম, মানে আমাদের চিটং এর যেটা ইন্ডিয়ান হাই কমিশন ইয়াতে, আইবেক সেন্টার। ওখানে গিয়ে কথা বললাম যে আমার তো আসলে ডেট ওভার হয়ে গেছে D4 এর, আমার কি এটা দিয়ে ভিসা হবে কিনা। বলে যে না, এটা তো হবে না, আপনি আরেকটা অ্যাপয়েন্টমেন্ট নিন। তা আমি আবার ভিএফএস গ্লোবালে ঢুকে দেখি, দেখি যে D4 এর আর কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই। এখন তো মুশকিলে পড়ে গেলাম যে D4 এর অ্যাপয়েন্টমেন্ট নাই, কি হবে, কিভাবে ভিসা জমা দিব। মানে পুরো একটা দ্বিধার মধ্যে পড়ে গেছি। আহ আমি দেখলাম যে আমরা যেহেতু পিএইচডি স্টুডেন্ট, তো D3-র সাথে আমাদের একটু একটু মিলতেছে। রিসার্চের একটা বিষয় লেখা আছে ওখানে D3-তে। তা আমি বলছি আল্লাহর নাম নিয়ে D3-তে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছি। নিয়ে ওটা দিয়ে আহ, মানে ইন্ডিয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, ডাবল এন্ট্রি ভিসার জন্য। তো আমি মনে হয় 2 তারিখ মনে হয় অ্যাপ্লাই করছি। আহ, আমার মনে হয় 5 তারিখে, না 6 তারিখে আমার ভিসা হয়েছে ইন্ডিয়ার ডাবল এন্ট্রির জন্য। কিন্তু ওর আবার রিজেক্ট হয়ে গেছে, ইরার রিজেক্ট হয়ে গেছে। তো ইরার কেন রিজেক্ট হলো, এটা তো মানে অনেক চিন্তা করলাম যে কেন হয়েছে। পরে দেখেছি ওর ফর্ম ফিল আপে একটু ভুল ছিল। আমি আবার অ্যাপ্লাই করছি সেম ভাবে। আহ এরপর ওটা আসছে 9 তারিখে। মানে একদম কিন্তু কোনো দালাল দালাল নিয়ে নাই, মানে তখন একদম খুব স্মুথলি হচ্ছিল। এখনো মানে স্মুথলি হয়, কিন্তু ওই স্লটটা পাওয়া যায় না আর কি, ইন্ডিয়ান যে ভিসা স্লট। ওটা যদি কেউ মানে কম্পিউটারে এক্সপার্ট হয়, অনেকগুলা ব্রাউজার টাউজার ওপেন করে, ও এখনো পাবে। তো ওই ওই জিনিসটা এখন দালালের হাতে চলে গেছে আর কি। কিন্তু আমরা একদম দালাল ছাড়া আলহামদুলিল্লাহ ডাবল এন্ট্রি ভিসার জন্য করছি। এবং ও আমার বাবার ব্যাংক স্টেটমেন্ট দেখাইছে, মানে অ্যাজ এ ফাদার ইন ল, আমিও আমার বাবার ব্যাংক স্টেটমেন্ট দেখাই ইন্ডিয়ান ভিসাটা মোটামুটি হয়ে গেছে। একটু একটু আসে এখন, ব্যাংক স্টেটমেন্ট অনেক ইম্পর্টেন্ট এখন, যেহেতু আপনার ফ্যামিলি নিয়ে আসছেন। তো এই হুম। ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে আপনারা অর্গানাইজ করছেন, মানে কত দেখাইছেন যদি বলা যায়, একটা মানে একটা হ্যাঁ হ্যাঁ। অ্যারাউন্ড যদি রেঞ্জ বলা আহ, যায় যে ইন- এত দেখাইছি আমি প্রথমে, ইন্ডিভিজুয়াল জন্য। হ্যাঁ ইন্ডিয়ারটা বলি। ইন্ডিয়ারটার সময় আমার বাবার ছিল মনে হয় ওখানে মানে 1.5 থেকে 2 লাখের মতো সামথিং ওরকম ছিল। আর হুম আমরা হচ্ছে যে ওই ইনকাম ট্যাক্সের যেটা টিন সার্টিফিকেট, ওগুলাও হুম দিছিলাম। হুম তো হুম ইন্ডিয়ার ভিসার জন্য এই 1.5 2 লাখ টাকার মতো ব্যাংক স্টেটমেন্ট দিলে আমার মনে হয় হয়ে যাচ্ছে এই হুম সময়। হুম আরো কমে হয়, আরো আমরা কমেও দেখলাম হয় না। 40-50 হাজার টাকা রাখলেও ইন্ডিয়ার ভিসা দিয়ে দেয়। হুম। হুম 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 তারপরে হচ্ছে আমরা যখন এই D3-র অ্যাপয়েন্টমেন্টটা ছিল আমাদের, ওই ওইটাও জমা দিছিলাম ডাবল ডাবল হুম এন্ট্রি ভিসার জন্য। এই কারণে হুম আমাদের ভিসাটা হয়েছে। অনেকে হুম দেখা যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভিসার জন্য জমা দিয়ে দেয় ইন্ডিয়ান ভিসা, তখন কিন্তু হয় না। আমরা অ্যাপয়েন্টমেন্ট দিছি, তারপর অফার লেটারটা দিছি, তারপরে আমাদের যে ইমেল গুলো আছে ওগুলা কিন্তু দিছি মানে ফটোকপি করে। এই হুম কারণে ইন্ডিয়ান ভিসাটা আমার মনে হয় একটু তাড়াতাড়ি হয়েছে। তারপরে চলে গেলাম এই 11 তারিখ তো পাইছি মনে হয়। 16 তারিখ, 16 তারিখ 16 তারিখ আমাদের আমরা হয়েছে। ইন্ডিয়া গেছি। তো
তো আমরা শুধু একটা জিনিস ইনফরমেশন আমাদের জানা ছিল না, সেটা হচ্ছে যে অ্যাটেস্টেশনে জমা দিলে মানে কতদিন লাগে। তো আমরা মানে মাত্র মানে 15 দিনের ডাবল এন্ট্রি ভিসাটা হচ্ছে 15 দিন থাকতে পারে একবার এন্ট্রি করলে। তো আমরা হচ্ছে যে এই গিয়ে ইন্ডিয়ান ওখানে বিডি হাই কমিশনে থেকে অ্যাটেস্টেড করে নিছে আমাদের সার্টিফিকেট গুলো প্রথমে একবার। ওরা হচ্ছে ফরেন মিনিস্ট্রির স্টিকার থাকলেই ওরা অ্যাটেস্টেড করে। তারপরে ওইটা করার পরে আমরা ভিএফএস এ গেছি না, প্রথমে গেছি পর্তুগাল এম্বাসিতে কনসুলেট অফিস। হুম। ওরা বলে যে সরাসরি কোনো ফাইল নেয় না, অ্যাটেস্টেড করে দিবে না ওরা, আমাদেরকে ভিএফএস এর মাধ্যমে জমা দিতে হবে। তারপর ভিএফএস এ গিয়ে আমাদের ওই সার্টিফিকেট গুলো দিছি। এক একটা মনে হয় এরকম 4,000 বা 4,500 টাকা করে মতো করে পড়ছে। মাস্টার্স এর এখানে কি ইন্ডিয়াতে ভিএফএস ভিএফএস এর গ্লোবাল। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগছে? না, না না না, ওটাতে নাই। অ্যাটাচ। ওইটা আচ্ছা আচ্ছা অ্যাটেস্টেশনের জন্য আপনি সরাসরি বিএফএস এ চলে যেতে হ্যাঁ, পারবেন ডকুমেন্ট নিয়ে। আচ্ছা আচ্ছা ওটাতে অ্যাপয়েন্টমেন্ট আচ্ছা। নিতে হবে। তো আমাদের মনে ইন্ডিয়াতে হয়, আপনারা ইন্ডিয়ার ভিএফএস গ্লোবালে গেছিলেন তাই হ্যাঁ, তো? ইন্ডিয়ান জি ভিএফএস জি। গ্লোবাল ওখানে পর্তুগালের ওই যেটা কাউন্টার আছে ওখানে যে জমা দিছি। ওরা হচ্ছে যে এই আমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটাও আমরা এর মধ্যে করা ফেলছিলাম ইন্ডিয়ান ভিসা করতে করতে। ওইটা জমা দিছি, মাস্টার্স এর সার্টিফিকেট, মাস্টার্স এর একাডেমিক ট্রান্সক্রিপ্ট, আবার অনার্স এর সার্টিফিকেট, অনার্স এর একাডেমিক ট্রান্সক্রিপ্ট সেম, আবার ওর গুলাও মানে আমরা ওভাবে জমা দিছি। প্রায় এক একটা মানে 4,000 থেকে 4,500 টাকার মতো লাগে এক একটা অ্যাটেস্টেড করতে। তো আমরা মনে করছি এক সপ্তাহে দিয়ে দিবে, কিন্তু একটা ফর্ম দিছিল আমাদেরকে, ওখানে লিখছে মিনিমাম 2 সপ্তাহ। তো আমরা বললাম যে আমাদের তো D3-র অ্যাপয়েন্টমেন্ট নিছিলাম, আমাদের হচ্ছে 27 তারিখ লাস্টে। তো আমরা তখন সেপ্টেম্বর 19 তারিখ জমা দিচ্ছি আর কি। তো ওরা বলে যে দেখেন আপনাদের তো অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি চেষ্টা করব মানে আমরা চেষ্টা করবো আর্লি দিয়ে দেওয়ার জন্য। তো এই যে জমা দিছি, আর কোনো খবর নাই। এই তারপর মানে 26 দিন কোনো খবর নাই। আমরা আহ, কয়েকবার অসংখ্যবার বিএফএস তো গেছি। ইন বিটুইন তো আপনাদের ভিসাও তো শেষ হয়ে গেছে না, এক্সপায়ার্ড হয়ে গেছে না, তখন আপনারা কি হ্যাঁ বাংলাদেশ হ্যাঁ। তারপরে ইন্ডিয়ার পারবেন? একটা গ্রুপ ছিল। তো ওখানে হচ্ছে যে অনেকে ওই মেডিকেল ভিসাতে গেলে ওই এফআরআরও করে, মানে যদি মেডিকেল ইমার্জেন্সি হয় টাইম টাইম বাড়ানোর জন্য। তা আমি ওর সেম জিনিসটা ডাবল এন্ট্রিতে অ্যাপ্লাই করছিলাম যে আমাদের ভিসা দিচ্ছে না, আমাদের কাগজপত্র ওখানে একটা এফআরআরও করি। তো এফআরআরও তে দেখি যে আমাদেরকে ডেট বাড়ায় দিছে। প্রথমে মনে হয় আহ 10 দিন। প্রথমে 10 দিন বাড়ায় দিছিল অক্টোবরের 10 তারিখ পর্যন্ত। এর মধ্যেও আসে নাই আমাদের কোনো। আপনারা অলরেডি বাংলাদেশে চলে আসছেন, এসে না না পরে না না, না, বাংলাদেশ আমরা তখন না ইন্ডিয়াতে তাহলে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আছে। বসে আমরা কিসে- এফআরআর দিয়ে আবেদন করলাম যে দেখেন আমরা পর্তুগিজ এমবেসিতে আমাদের ডকুমেন্ট জমা দিছি, ওরা আমাদেরকে এখনো রিটার্ন দেয় নাই। তো তখন ইন্ডিয়া আমাদেরকে আরো 10 দিন থাকার পারমিশন দিছে। না, 10 দিন ইন এফআরআর। ইন দ্য পরেও মিন টাইম ওরা, আপনাদের তো অ্যাপয়েন্টমেন্ট ডেটও চলে গেছে D3 তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওটা D3 ছিল, ওয়াও। অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে গেছে। ওটা নিয়ে আমরা এত বড় ছিলাম না, ওটা আমরা শুধু করছিলাম যে ইন্ডিয়ান ভিসাটা পাওয়ার জন্য আর কি, কারণ ওটা হুম তো হুম। ডিফল্ট ছিল না। কিন্তু তো D4 পরে নিয়েছেন নাকি? হ্যাঁ। ওইটাও অনেক কাহিনী, অনেক মানে যুদ্ধ বিরাট বলতেছি। হিস্ট্রি। তো পরে আমরা 10 দিনও চলে গেছে, এফআরআর ওর পারমিশন দিছে কিন্তু ডকুমেন্ট আসে নাই। পরে আমরা আবার অ্যাপ্লাই করছি এবং তারা আবার আমাদেরকে 15 দিনের সময় দিছে এবং বলছে যে এর বেশি সময় লাগলে এরপরে তোমাদেরকে জরিমানা করবো। মানে এরপর এরকম জরিমানা বলছে। দিতে হবে এফআরআর। আর এফআরআর একটা জিনিস আমি বলে রাখি, মানে এটা শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে থেকেই করতে হবে, মানে এটা বাংলাদেশ থেকে হ্যাঁ করা যায় না। ইন্ডিয়াতেই থাকতে হবে এবং ইন্ডিয়ান নাম্বার দিয়ে এফআরআরটা করতে হয়। তো আচ্ছা আলহামদুলিল্লাহ আমি আচ্ছা, এই মেডিকেল। ক্ষেত্রে আমরা একটু আমি দর্শকদের জন্য একটু ক্লিয়ার করে দিই, ভাইয়া ভাইয়া যদি আর আপু যদি একটু এক্সপ্লেন করে দেন, D3 ক্যাটাগরি ভিসা কেন, মানে কি রেফার করে, কি কারণে D3টা মানে আপনার রেফার করা হয়, কোন কারণে D3 ভিসাটা আপনারা নিছিলেন? ডিগ্রি হচ্ছে যে আহ, সম্ভবত স্কিলড প্রফেশনাল ভিসা, মানে কেউ যদি কোনো প্রফেশনাল ক্যাটাগরিতে এখানে আসে বা আমি যদি এখানে কোনো রিসার্চ সেন্টারের আন্ডারে হুম। আসি, মানে কোনো স্পেসিফিক রিসার্চ সেন্টারে বা কোনো প্রতিষ্ঠানে কাজ করতেছি অ্যাজ এ স্টুডেন্ট পিএইচডি হিসেবে না, মানে রিসার্চার হিসেবে আমি রিসার্চার এখানে হিসেবে আসছি, আসে তা। আর D4 সেক্ষেত্রে ক্যাটাগরিটা হলো হায়ার স্টাডির জন্য আর কি। হ্যাঁ। আর ওটা হচ্ছে রেসিডেন্স পারমিট দেয় আর কি D4টাতে, D3-তে না, সম্ভবত। ডি ক্যাটাগরি সবগুলাই আচ্ছা রেসিডেন্স আচ্ছা ভিসা। হ্যাঁ। D3 তো তো আমরা জাস্ট, D3 তো ওটা হ্যাঁ, ডিপেন্ড করে আর কি, একটা ওটা আমার ভিসা মানে আপনার 180 দিনের মেবি এরপরে ওটা আবার এক্সটেন্ড করার জন্য কি করতে যায় না হ্যাঁ, আসলে হ্যাঁ। আচ্ছা, পুরোটা। এই আপনি বারবার একটা জিনিস বলতেছিলেন, এফআরও এফআরও জিনিসটা একটু বললে বা কোনো অনেকের এটা হচ্ছে যে জি। মানে আমি তো পুরা এক্সপ্লেনেশনটা জানি না। ফরেন এটা রেসিডেন্সি। হচ্ছে যে আচ্ছা, হ্যাঁ মানে আমি এখানে একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যেহেতু আমি ইন্ডিয়াতে 2 বছর, অলমোস্ট 2 বছরের মতো থাকছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা যখন কোথাও যাই, মেইন কথা হচ্ছে একটা না 14 দিন থাকা যাবে, 15 দিন থাকা যাবে আর কি। যদি 15 দিন ক্রস করে তাহলে অবশ্যই 15 দিনের আগে, তার মানে 14 দিন,
14 হুম। দিনে এফআরআর করতে হবে। এটা হচ্ছে কাইন্ড অফ ওকে জানায় দেওয়া যে আমি যাচ্ছি না, ঠিক আছে। তবে মানে অবশ্যই এখানে এজেন্ট মাথায় রাখতে হবে কে যে আমার জানানো। ভিসার মেয়াদ টেয়াদ আছে। তো হুম। এটা যদি না করা হয় তাহলে এক নাম্বার হচ্ছে ইমিগ্রেশন ক্রস করার সময় ঝামেলা হবে। এক নাম্বার অনেকেই এই কাজটা করে। আর দুই নাম্বার হচ্ছে গিয়ে এই জিনিসটা করলে তখন হচ্ছে লিগেলি সে এটা এক্সটেন্ড করে ফেললো। তবে এটা এখন কিভাবে দেখা করতে যাচ্ছে হয় এটা? এটা জাস্ট অনলাইনের একটা প্রসেস। অনলাইনে আপনি এখন। এফআরআর ওয়েবসাইটে যাবেন, আপনার এই যে প্রিভিয়াস ভিসা ডিটেল সাবমিট করবেন ওখানে। আর হচ্ছে আর অবশ্যই ইন্ডিয়াতে গেলে তো সবাই নেট ইউজ করে, সিম তো নিছি, এটা আর হুম। বলার হুম। কোনো কথা থাকে না, ঠিক আছে। ইটস এ এক্সটেনশন, মানে আপনাকে এম্বাসি বা এটা কি কোথাও না ইনস্ট্যান্ট গিয়ে ওরা অ্যাপ্রুভাল দিয়ে দেয়? ইনস্ট্যান্ট না, মাঝে মাঝে হ্যাঁ, তিন একদিন দিন পরে আসে, 2 দিন পরে আসে, 2-3 দিন পর সময় নেয়। বাট আসে। এটা এটা নিয়ে কোনো বদার হওয়ার কিছু নেই। ওকে, আচ্ছা, আমরা এটা এটা তাহলে গাড়িটা আপনারা আর একটু চালাই আর কি। চলেন আচ্ছা আচ্ছা। সামনে আগাই। মোটামুটি 1-1.5 ঘন্টা তো হয়ে গেছে আমাদের জার্নি। হ্যাঁ, অনেক বিশাল বড় হিস্ট্রি, এখনো কিন্তু আমরা আমরা শেষ আজকে করতে আমরা পারিনি। একটা একটা কাজ করবো আজকে, আমরা এই ভিসা আবার পর্যন্তই পার্ট। থাকি, পর্তুগালের ব্যাপারটা আমরা আজকে মানে স্কিপ করে যাব, কি বলেন? হুম, ঠিক আছে, না এটা বা এটা উনি তো বাট ইভেন পর্তুগাল আইসেই পড়ছে, জিনিসটা শেষই করে দেয়। এখন এটা মানে জিজ্ঞেস সমস্যা ওইখানে করেন। নেই, মানে ভিসা পর্যন্তই রাখবো। সমস্যা নেই, বিষয়টা পরে এটা এটা আমরা ইন্টারেস্টিং, অনেকগুলো অনেকগুলো অনেক কিছু ইম্পর্টেন্ট এখানে ইনফরমেশন আসলে আমরা এই পাইছি। এই হ্যাঁ, এই এই পডকাস্টটা অনেকটা ইন্ডিয়ানের মানে ইন্ডিয়ার ভিসা রিলেটেড অনেক প্রবলেমের কিন্তু রিসেন্ট হ্যাঁ, যেমন ইস্যুগুলো কিন্তু এটা এটা এখানে আরেকটা ইম্পর্টেন্ট, জিনিস এটা বলি, এই এই যে পার্টটা এফআরআর এর ইম্পর্টেন্ট। ব্যাপারটা বললেন না, যেমন আমি যখন ফার্স্টে গেছি তখন আমার ভিসার মেয়াদ ছিল মানে 6 মাস, ঠিক আছে। তো এর পরবর্তীতে কিন্তু আমার মানে পাসপোর্টে কোনো ভিসা নেই। এর পরবর্তীতে আমার ইউনিভার্সিটির থ্রুতে জাস্ট একটা মেইল করে দিছে যে আমারটা এই যে মেয়াদ শেষ। ও আবার ওখানে ফরওয়ার্ড করে দিছে, ওখান থেকে আবার আমার মেইলে একটা এফআরআর কপি চলে আসছে। ওটা হুম বলতেছে হুম। আমার আরো 1 বছর, মানে এরকম। তো ওকে ওকে, নর্মালি তো নাইস ভাই। 15 দিন 10 দিন বাড়ায়, কিন্তু যখন ইউনিভার্সিটি আমার হয়ে করে তখন সেটা আবার দেখা গেল যে 1 বছর 2 বছর যেটা চাই আর কি সেটা দিয়ে দেয়। আচ্ছা, আপনি তো মানে তাহলে যে এফআরও এর মাধ্যমে পাইলেন, তারপর ফাইনালি কবে আপনার ভিসা ফাইনাল মানে আমরা হিসাবে আসি, আমরা এখন ওখানে যেতে পারতেছি না হ্যাঁ, ফাইনালি আমাদের কবে হচ্ছে আপনি মানে সাবমিট করতে পারছেন আমাদের হচ্ছে ইয়েটা? 26 দিন পরে, মানে আমার মনে হয় অক্টোবরের মানে 15-16 তারিখ আমরা হচ্ছে যে এই ইয়াটা পাইছি, মানে অ্যাটেস্টেশন গুলো পাইছি। তো ডেলিভারি সেকশনে এই বিএফএস এর দেখলাম যে খামে করে একদম মানে ছিল। টোটাল 26 দিন লেগে গেছে আপনাদের, তাই তো? হ্যাঁ, হ্যাঁ 26 দিন পরে আমাদের তাহ- অ্যাটেস্টেশন গুলো দিছে। তাহলে বাংলাদেশ থেকে ভিসা থিং দিয়ে করলে ভালো হতো না, 2 সপ্তাহের ভিতরে পাইতেন। হ্যাঁ, না, এটাই তো। ভিসা এর যেটা ওরা একটু খরচের কথাও বলছিল। তা হ্যাঁ, আমরা বলছি যে মানে আমি একটা এমনি আন্দোলন চলতেছে, আমার এই সার্টিফিকেট গুলো একজন আচ্ছা, পিওন এটা নিয়ে এখন যাবে। বলেন আপনার কেমন টাকা চার্জ করছেন, আর আপনি এখানে নিজেকে কয় টাকা বাঁচাইতে পারছেন বা কয় টাকা এক্সট্রা গেছে? মিনিমাম তো আমাদের 20-30 হাজার টাকা তো সেভ হয়েছে আমার মনে হয়। আচ্ছা, তারা আপনাকে কত কত চাইছিল? আমাদের চাইছিল 8টা ডকুমেন্টের জন্য ওরা 12,000 না কত টাকা করে নিবে। আবার পার ওরা ডকুমেন্টে? ফিটাও, না না, মানে টোটাল 12,000 টাকা নিবে। আবার পার ডকুমেন্টে আমাদেরকে মনে হয় 4.5 না 5,000 করে বলছিল। আবার তো এক্সট্রা দিতে হবে, তো বিশাল টাকা মানে খরচ এরা হয়েছে। বারো আর হাজার সার্ভিস নিবে আর চার্জ কি, 12,000 সার্ভিস বা চার্জ। 14,000 না না, টাকা ওর 12,500? ওর প্ল্যানটা ছিল যে আমি যেহেতু ভিসাটা জমা দেওয়ার জন্য ইন্ডিয়া যাবই, তো আমি একসাথে টাইম নিয়ে আগেই যাই, অ্যাটেস্টেশন করে তারপর আমি ভিসা জমা হ্যাঁ, দিব। কিন্তু আমরা বুঝতে পারিনি যে 26 দিন 26 লাগবে। দিন যে ওরা কিন্তু নেবে আপনাদের তো সেটা এই আমরা 1 মাস থাকার একটা খরচও হয়েছে ইন্ডিয়াতে, মানে হ্যাঁ সব মিলে হ্যাঁ, একটু ব্যালেন্স একই হয়ে গেছে আর কি। ঠিক এখন আছে, সেটাই। আমার ভালো। সময় ট্রাভেল আমাদের করছে আমার এটাই সময় হচ্ছে। ভিসা থিং এক্সপিরিয়েন্স যেটা হলো। করছিল, মানে ভিসা থিং এ জাস্ট বলি, যদি অনেকের হয়তো হেল্প হইতো, আর এটা ব্র্যান্ডিং হয়ে গেল ভিসা থিং এর, আমি হ্যাঁ জমা দিছি। ভিডিওটা আহ, দেখলে আমাদেরকে স্পন্সর করেন, হ্যাঁ। আমি না, যখন জমা দিছি আমি, এজেন্সির সরি, মাধ্যমে অ্যাটেস্টেশন করাইলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, না আমি আমি পুরো প্রসেসে দিয়ে দিচ্ছি। আমার কাছ থেকে মনে হয় আমার টোটাল 52,000 টাকা খরচ হয়েছিল 18 সালের। সো বাট আমি আমার সকল ডকুমেন্ট এদের দিয়ে দিছি, কারণ আমার কথা তোমার যাওয়া লাগবে, আমার ডকুমেন্ট বিষয় না, কারণ আমি যদি বাইরে দেশের বাইরে যাইতে না পারি আমি এই ডকুমেন্ট দিয়ে কি করবো, আমার এইরকম ছিল আর কি। বাট আমার একটা ঝামেলা হয়েছিল, আমি ইন্ডিয়াতে যখন চলে আসি, আসার পরে আমার ডকুমেন্ট আসছিল, আসে দেখি আমার সার্টিফিকেট আসে নাই, মানে একটা ইসে রয়ে গেছে। তো ওরা অনেক রেসপন্সিবল। আমি যখন মানে দুই জায়গাতে একসাথে ইমেল করছি, ভিসা থিং এন্ড এম্বাসিকে, তো এম্বাসি বলছে আমরা পাইছি। পরে ভিসা থিং আবার গেছে, গিয়ে ওইটা আমার জন্য নিয়ে আসছে, এটার জন্য কোনো খরচ রাখে নাই। তো আমাকে বলছিল যে প্রয়োজন বোধে তারা ডিএচএল আমাকে পর্তুগালে করে আনছে, দরকার নেই, আমার ফ্যামিলি কেউ এসে নিয়ে যাবে। তো আমার কাছে তখন পর্যন্ত, আমি জানি না এখন প্রায় অনেক দিন হয়ে গেছে এখন তাদের সার্ভিস কেমন, বাট তখন তাদের অনেক ভালো সার্ভিস ছিল। আচ্ছা, সার্ভিসের কথায় আমি আরেকটাতে আসি। আমি কিন্তু আহ, আরো কিছু এজেন্সির সাথে কথা বলছি, মানে যারা হচ্ছে পর্তুগালে আছে। মানে আমি নাম বলবো না, মানে চিনে যাবেন আপনারা। তো মানে বিশেষ করে ওরা ইউটিউবে আছে, আবার বাংলাদেশ কমিউনিটিতেও আছে। তো ওদের থেকে যেটা জানলাম সেটা হচ্ছে আরেকটা সিস্টেম আছে অ্যাটেস্টেশন করার জন্য। হ্যাঁ, সেটা হ্যাঁ। হচ্ছে 100 ইউরো না 110 ইউরো করে লাগে, ওটাকে বলে অ্যাপোস্টাইল। মানে ওইটা মনে হয় 1-2 সপ্তাহের মধ্যে দিয়ে দেয়।
তো অ্যাপোস্টেল তুমি এক্স্যাক্টলি জানি না। আমি আমার ক্ষেত্রে যেটা আমি করছি, যেটা হলো আমি বাংলাদেশ এখান থেকে বসে অ্যাটেস্টেশন যেটা করছি এখানে, মানে এখানে যারা করে আমি সেটা আমি আপনাকে বলে দিই যেটা যেভাবে হয় আর কি। এটা হলো এখান থেকে সার্টিফিকেট নিয়ে বাংলাদেশ এম্বাসিতে গেলেন, বাট আপনার সার্টিফিকেট অলরেডি বাংলাদেশ থেকে অ্যাটাস্টেশন থাকতে হয়। থাকতে হয়। ফরেন মিনিস্ট্রি সিল না থাকলে এখানে আপনাকে অ্যাটাস্ট করে দেবে না। এখান থেকে অ্যাটাস্টেশন করার পরে দেন এখানে আপনি যদি আলকান্ট্রাতে যান, আলকান্ট্রাতে পর্তুগিজ ফরেন মিনিস্ট্রি যেটা আছে সেখান থেকে তারা অ্যাটাস্ট করে দেয়। দেন এই ডকুমেন্টটা নিয়ে আপনি যদি আপনার ইয়েতে যান, নোটারি করতে হয়, ট্রান্সলেট করতে হয়, দেন এটা নিয়ে আপনি এখানকার যে কোনো ইউনিভার্সিটিতে যদি দেন তখন তারা এটাকে অ্যাটাস্ট করে দেয় আর কি। সো হ্যাঁ, আর এখন এটা এখানকার তো প্রসেস এটা। বাংলাদেশে অ্যাপোস্টেলে আমি হয়ে জানতে যাচ্ছে, চাইছি। তখন তো এই পুরো টপিকটাই গন, তখন আর হুম, আসলে এই এম্বাসির ব্যাপারটা আচ্ছা, থাকতেছে না। হুম। পরে এখন পরে আসি তাহলে, হ্যাঁ কি আমরা আপনি যাই, আমরা কবে ভিসাতে পাইছেন? এখনো যেতে পারি না হ্যাঁ, বুঝতে পারছো? পরে 19 তারিখ আমি ডকুমেন্ট পাইছি। না, এখন 15 তারিখ। সরি, 16 তারিখ আমি ডকুমেন্ট পাইছি অক্টোবরের। এখন আমার D3-র অ্যাপয়েন্টমেন্ট ওপেন, আমার D4 ওপেন নাই। আমরা কি করছি, একটা চান্স নিছি, আমরা এমবেসিকে কল দিছি। এমবেসি হচ্ছে যে কল ধরে নাই, সকালবেলা 9টা বাজে কল দিছি। আমরা দুজন মিলে এমবেসিতে চলে গেছি। আমি জানি না, আল্লাহর বিশেষ রহমত ছিল, আমি এমবেসির সামনে গেছি। ওই এমবেসির ওখানে একটা সিকিউরিটি গার্ড থাকে, উনি জানলার সামনে বসে থাকে, উনি অলওয়েজ সবাইকে বকা টকা দিয়ে পাঠাই দেয়। উনি কারোর সাথেই মানে কাউকেই ভেতরে ঢুকতে বা কথা বলতে দেয় না। তো ওই দিন যাওয়ার পর দেখলাম যে ভেতরের একজন অফিসার ওখানে দাঁড়াই ছিল, এবং সামনে আরো লোকজন ছিল, ওদের থেকে ডকুমেন্ট নিচ্ছে, ওদের কথাগুলো শুনতেছে। তো আমরা যাওয়ার পর তো মানে সাথে সাথে ব্যাগ খুলে আমাদের যে আচ্ছা, তো এর আগে এখানে আমরা এমবেসিকে একটা ইমেল করছিলাম যে আমাদের একটা D4-এর অ্যাপয়েন্টমেন্ট দরকার, ম্যানুয়াল অ্যাপয়েন্টমেন্ট। আমরা পিএইচডি স্টুডেন্ট, আমাদের হচ্ছে যে ভিসা ফেস করতে হবে। তো পরে ওই ইমেলটার কপি নিয়ে আমরা সাথে সাথে ওই অফিসারকে দিলাম যে স্যার, আমরা ইমেল পাঠাইছি, আপনারা রিপ্লাই দিচ্ছেন না, কাইন্ডলি ইমেলটা একটু চেক করেন। এটা হচ্ছে ইমেলের কপি। তারপর ডিক্লারেশন দিলাম যে এটা আমার ইউনিভার্সিটির ডিক্লারেশন, আপনারা প্লিজ একটু চেক করেন, আমার ইন্ডিয়ার ভিসা আর 2 দিন আছে, আমাকে চলে যাইতে হবে, আমাকে এর মাঝখানে একটা D4-এর ভিসা দেন। তো উনি মোটামুটি বলছে যে ঠিক আছে, আমি দেখতেছি। তো পরে আমরা রুমে চলে আসছি। রুমে চলে আসার পর বিকাল কি সন্ধ্যা নাগাদই ওরা আমাদেরকে D4-এর অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে। এবং ওই দিন সম্ভবত শুক্রবার ছিল, নেক্সট সোমবারই ওরা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে, ম্যানুয়াল অ্যাপয়েন্টমেন্ট, মানে ইমেলের মাধ্যমে। যে এখানে ব্যাকগ্রাউন্ডে আমি কিছু কথা বলি, যেটা হচ্ছে যে আমরা তো 26 দিন কি করছি তাহলে। হ্যাঁ, 26 দিন আমরা অনেক রিসার্চ করছি যে আসলে D4 অ্যাপয়েন্টমেন্ট কেমনে পাওয়া যায়। তো অনেক চুলছেরা অভিযান, অনেক গ্রুপ ঘাটাঘাটি করে এই ম্যানুয়াল অ্যাপয়েন্টমেন্ট নামে যে একটা শব্দ আছে এটা আমরা বের করছি, যে আসলে এমবেসি চাইলে আপনাকে ম্যানুয়ালি ম্যানুয়ালি দিতে অ্যাপয়েন্টমেন্ট পারে। দিতে পারে। তো কিন্তু এটা আসলে কিভাবে, মানে এমবেসিতে আমরা অনেকবারই গেছি, মানে যেহেতু আমাদের ডকুমেন্ট দিচ্ছে না, বিএফএস এ গেছি। তো আমরা না চেনা পরিচিত হয়ে গেছি ওখানে। এ, মানে এমবেসিতে পিছনের দিকে যেতে হয় কনসুলেট অফিসটা। তো আমরা কি করছি, একটা চান্স নিয়ে দেখলাম যে, আর আমাদের ভার্সিটিকে একটা মানে অনেক বড় থ্যাঙ্কস। আমরা যখন সার্টিফিকেট গুলা ইমেল করছি, ওরা সাথে সাথে ওই দিনই আমাদের মানে ভর্তি নিয়ে নিছে, আমাদের ডিক্লারেশন থেকে শুরু করে এনরোলমেন্ট লেটার থেকে শুরু করে সবকিছু আমাদেরকে দিয়ে দিছে। তখন আমরা একদম মানে মানে শক্তি চলে আসছে যে হ্যাঁ, আমরা তো এখন স্টুডেন্ট, মানে অ্যাজ এ ইউনিভার্সিটি অফ লিসবনের স্টুডেন্ট, ইমেল আইডি পাইছি, সবকিছু পাইছি। আমাদের কাছে এখন ডকুমেন্ট আছে, আমরা এমবেসির সাথে মানে একটু বড় গলায় কথা বলতে পারতেছি। তো যখন এমবেসিকে আমরা একটা ইমেল দিলাম, ওখানে লিখে দিছি যে আমার স্টুডেন্ট আইডি এটা, আমার স্টুডেন্ট ইমেল এটা, এরকম এরকম, মানে আমার ডিক্লারেশন সব অ্যাটাচমেন্ট করে দিয়ে দিছি। আবার ইউনিভার্সিটির একাডেমিক সার্ভিসকেও সিসিতে রেখে দিছি, যাতে ওরা দেখে এগুলা। তো প্রথম দিন মানে রিপ্লাই পাই নাই, পরবর্তীতে আমরা যখন সরাসরি গেছি, আমাদের ইমেল কপি গুলা যখন আমরা ওই কনসুলেট অফিসে ওখানে জানালা দিয়ে দিয়ে দিছি, দেখি যে মোটামুটি 6টা 7টার মধ্যে আমাদের একটা মিনিমাল অ্যাপয়েন্টমেন্ট দিছে। সেটা আবার ভিএফএস এর থেকে আসছে আমাদের ইমেলটা। ভিএফএস গ্লোবালের থেকে একটা ইমেল দিছে আমাদেরকে। আমরা ওই মিনিমাল অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে সোমবারে মনে হয় আমরা গেছি। এখানে বিএফএস আবার আরেকটা বিজনেস করে, যেটা আমি দেখলাম। আমরা নর্মালে আর যেতে পারি নাই, আমাদেরকে প্রিমিয়ামে চলে যেতে হয়েছে। বিএফএস গ্লোবালের প্রিমিয়ামে নিয়ে গেছে আমাদেরকে। দুইজনের আমাদের মনে হয় 28,000 টাকার মতো আসছে। প্রিমিয়াম একটু খরচ বেশি, মানে 28,000 রুপি। 28,000 এখানে রুপি। একটু একটু ক্লিয়ারের ব্যাপার, মানে এমবাসিতে গেছেন, এই জিনিসটা দর্শকদের ক্লিয়ারের জন্য, এমবাসিতে গেছেন বাট আপনাদের অ্যাপয়েন্টমেন্ট এমবাসি আমার কাছে মনে হয় ভিএফএস গ্লোবালে তারা শিডিউল করে দিয়েছে, ভিএফএস হ্যাঁ, গ্লোবাল আবার আপনাদেরকে পাঠাইছে। সো আপনার আমাদেরকে ফাইলটা ভিএফএস গ্লোবালে সাবমিট করছেন, এটা কিন্তু আবার হ্যাঁ। এমবাসিতে সাবমিট হয় নাই। এমবেসিতে না, সাবমিট না। করেনি। হুম, তো এটা এখানে হচ্ছে যে বিএফএস গ্লোবালের ইয়াতে, তো আমরা কিভাবে মানে জিনিসগুলো গুছাইছি, এটা একটা বড় বিষয়, সবাই জানতে চাই। বিএফএস গ্লোবালে কিন্তু সবকিছু দেওয়া থাকে, মানে D4 চেক লিস্ট গুলা, D3 চেক লিস্ট গুলা।
তা আমরা D4 এর চেকলিস্ট গুলা বের করছি। তারপরে এখানে মানে সবাই একটু মানে বুঝতে মানে সমস্যা হবে যে মানে অ্যাজ এ স্পাউস হিসেবে ও কি ফেসিলিটি পাইছে। সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমার বাবার ব্যাংক স্টেটমেন্টও আমি দেখাইছি, ও ওর বাবার আমার বাবার ব্যাংক স্টেটমেন্টটা দেখাইছে, মানে শ্বশুরের। ওর, মানে আমার শ্বশুর হচ্ছে যে ইনকাম ট্যাক্স লয়ার আর কি বাংলাদেশে। তো আমার বাবা আবার একটু দূরে ছিল তখন, মানে বাড়িতে ছিল। তো আমার বাবার ডকুমেন্ট রেডি করা দেখানোর থেকে আমার কাছে মনে হয়েছে যে ওনার ডকুমেন্ট গুলা দেখানোটা সহজ ছিল, দুইজনের জন্য সেম ডকুমেন্ট আমরা আলাদা আলাদা করে তো রেডি এক্ষেত্রে কি করছিলাম। আপনাদের আবার রিলেশন যে হ্যাঁ, মানে আপনাদের আমার রিলেশনের জন্য কোনো পাসপোর্টে ই আছে দেখাতে যে ও আমার হাজবেন্ড। তারপর তারপরে অ্যাফিডেভিট করতে হয়েছে আমাদেরকে, হ্যাঁ, মানে তারপর ওখানে আমার শ্বশুর হুম, ডিক্লেয়ার করে দিছে যে হ্যাঁ ও আমার ডটার ইন ল, ওর সমস্ত খরচ আমি বিয়ের করতেছি। এমবেসি এখানে ফেস বলাই করার যায় তাহলে ওই যে রয় ভাইয়ের মতো বলা যায় সুপারফিশিয়ালি আপনারা ডিপেন্ডেন্ট ভিসাতে আসছেন কাইন্ড অফ। সময়। তো এখানে বিষয়টা হচ্ছে আমি বলি মানে আমরাও মানে অনেক নার্ভাস ছিলাম, যেটা মনে হয় হবে না। আর আমি ওই যেটা আপনি একটা প্রশ্ন করছিলাম যে মুন্না ভাই মনে হয় প্রশ্ন করছিল যে কত টাকা দেখাইছি মানে ব্যাংক স্টেটমেন্ট। তো মিরাকেলি আমরা মনে হয় সবচেয়ে কম টাকায় আমরাই দেখাইছি, মানে এটা মানে খুবই আমরা মিরাকেল। তিনবারই দেখাইছি অনলি 11 লাখ টাকা, যে মানে আমাদের 11.5 লাখ অ্যাকাউন্টে টাকার মতো একটা অ্যামাউন্ট ছিল অ্যাকাউন্টে ব্যাংকে। হচ্ছে 11 লাখ টাকা। এবং আর বাকি যারা যার যে প্রপার্টি থাকে ওইটার একটা মানে ক্যালকুলেশন করে যা এফডিআর দেখায়, দেখাইছি কিছু, এফডিআর ট্যাক্স সহ তারপরে যা দেখায় সেটা দেখাইছি। কিছু টোটাল অ্যাসেট ভ্যালু গুলা কত হইতে পারে, জায়গা জমির ভ্যালু কত হইতে পারে, ওগুলা একটা সুন্দর করে অ্যাফিডেভিট করে তারপরে ওইটার একটা হিসাব দিলাম। কিন্তু ব্যাংকে যেটা পর্তুগিজ এমবেসিতেও আমাদেরকে বলছে যে ব্যাংক, ওরা ব্যাংকের স্টেটমেন্টটা চাই। ব্যাংকে কিন্তু অনলি 11.5 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট ছিল। তো এই 11.5 লাখ টাকা আবার দুইজনের জন্যই, মানে আমিও এটা দেখাইছি, আমার ওয়াইফও এটা দেখাইছে। তো মিরাকেলি কেমনে হয়ে গেল। তো এখনো কিন্তু হয় নাই, এখনো অনেক যুদ্ধ আমি বলতেছি। তো মাত্র জমা দিলাম আমরা। আপনার যেটা পুরো একটা মানে মুভি মনে হইতেছে, হ্যাঁ। বিশাল তো জার্নি তো একটা। প্রিমিয়াম সার্ভিসে মানে আমি তখন মানে ভাবি নাই যে এত টাকা খরচ হবে। এমনিতেই আমরা 26 দিন রয়ে গেছি ইন্ডিয়াতে, তারপরে আবার প্রিমিয়াম সার্ভিসে আমাদেরকে ঢুকাই দিছে। তখন মানে প্রায় 28,000 রুপির মতো একটা খরচ হয়েছে। ম্যানুয়াল অ্যাপয়েন্টমেন্টের একটা খারাপ দিকে হচ্ছে যে আচ্ছা, এই এই টাকাটা আপনারা কিভাবে পে করছেন? বাংলাদেশ থেকে রুপি নিয়ে গেছিলেন নাকি ওখানে কোনোভাবে করছেন? না, ওখানে পাহাড়গঞ্জে হচ্ছে কিছু এই মানুষ আছে যারা হচ্ছে বিকাশে টাকা দিলে ওরা রুপি দেয়। এটা একটা ভালো বুঝতে জিনিস। পারছি। কিন্তু আচ্ছা এই আচ্ছা, ঠিক ভুল আছে, আমরা করিয়েন না, মানে বুঝতে আমার মনে পারছি হয় তোমার কাছে। এ, ঢাকায় যে এয়ারপোর্ট আছে ওখানে আরো কম পাওয়া যায়, মানে কম টাকা দিয়ে বেশি রুপি নেওয়া যায়। তো আমি যেটা বল আমি একটু বলে দিই সবার জন্য। পাহাড়গঞ্জে আমি দেখলাম 10,000 টাকায় 6,350 রুপি পাওয়া গেছিল। কিন্তু ঢাকা বিমানবন্দরে 10,000 টাকায় 6,900 রুপির মতো পাওয়া গেছিল। তাহলে ঢাকা থেকে নিয়ে গেলেই বেটার। বুঝতে পারছি। যাদের ডুয়াল কারেন্সি কার্ড আছে ওরা হচ্ছে যে ওই এসবিআই একটা ব্যাংক আছে ইন্ডিয়াতে, ওই ওখান থেকে মানে যদি এন্ডোর্স করা থাকে কার্ডে, ওখান থেকে ভালো রেটে পাওয়া যায়। এছাড়া অন্যান্য যে এটিএম বুথ গুলো আছে ওখানে অনেক টাকা কেটে ফেলে। মানে আমি এমনও একটা ফেস করছি যে 500 রুপি কেটে ফেলছে, মানে শুধু আমি এটিএম থেকে অনেকে বের করার প্রাইভেটে কারণে। কাটে। এখানে আচ্ছা ব্যাংক অফ কর্ণাটকা যেটা আছে এটা সবচেয়ে ভালো রেট দেয়, এটা আমার আচ্ছা, এক্সপিরিয়েন্স যাই হোক, ওই এটা আমাদের আমাদের, আপনি আপনি আজকে আচ্ছা, থেকে আরো চার নাইম ভাই, বছর আগের কথা বলতেছেন, আহ, এটা আমার জি জি। এক্সপিরিয়েন্স। নাইম ভাই আর কি, যেহেতু আজকের ভিডিওটা পুরো ইন্ডিয়া কেন্দ্রিক, তো আমরা ইন্ডিয়ার দিকেই থাকি। তো আপনারা যে টোটাল 1 মাসের মতো ছিলেন, মোরলেস আমি জানি না হয়তো বেশি, আপনাদের ওইখানে কিরকম এই ভিডিওটা এক্সপিরিয়েন্স যাবে হলো ছিল? ইন্ডিয়া থেকে কিভাবে ভিসা কালেক্ট করবেন, এটা হ্যাঁ, যাবে। সো তো আপনাদের ওইখানে কিরকম, মানে আপনারা যে বাংলাদেশি আহ, ফরেনার হিসাবে কিরকম ব্যবহার ওইখানে পাইছেন, আর কিরকম খরচ হয়েছে আপনাদের এই 1 মাস থাকতে, মানে যারা আচ্ছা, যাবে বা আমি তাদের একটা এক্সপিরিয়েন্স হবে। আমি ছোট করে বলি, মানে পাহাড়গঞ্জে সবাই সাজেস্ট করে যে পাহাড়গঞ্জে চলে যাও, ওখানে কম দামে হোটেল পাওয়া যায়। তা আমরাও গেছিলাম পাহাড়গঞ্জে, কিন্তু মানে ওখানের হোটেল গুলা বা রুম গুলা মানে খুবই নোংরা, মানে এজ এ হাজবেন্ড ওয়াইফ থাকার মতো পরিবেশ নাই ওখানে। তো আমরা কি করছিলাম, একদম এয়ারপোর্টের পাশে, দিল্লি এয়ারপোর্টের পাশে মাহিপালপুর একটা এরিয়া বলে, ওখানেও বেশ কিছু হোটেল আছে। তো ওখানে আমরা সর্বনিম্ন লাস্ট আমরা ছিলাম মনে হয় 800 রুপি দিয়ে একদিন। আর খাবার খরচ ওখানে আমি বলি ডেইলি মনে হয় আমাদের 300 রুপির মতো খরচ হতো, মানে সকাল নাস্তা, দুপুরে ধরেন ভাত, সন্ধ্যায় নাস্তা, রাতে ভাত। তো আমাদের একটু বেশি খরচ হয়েছে, আমরা একটু চা বেশি খাই, তো আমাদের চাতেই দেখা গেছে ডেইলি যাক, 100। খুব ভালো মিলছে, আমি অবশ্যই চা খাই, আমি আপনাদের সাথে যেদিন দেখা করবো আমি চা খাবো। আমাদের দেশে আমার চা। চায়ের দাম অনেক বেশি, হ্যাঁ। চা 10 রুপি। তো আমাদের হচ্ছে ওভারঅল যদি একটা হিসাব বলতে যাই সবার জন্য, আপনার ডেইলি ধরেন দুইজনের জন্য আমাদের এই 1200-1300 রুপির মতো খরচ ডেইলির বেসের একটা খরচ আর কি।
তো তাহলে 26 দিনের একটা এরকম ক্যালকুলেট করা যায়, মানে সবাই বুঝতে পারবে যে কত খরচ হতে পারে। তবে আমার মনে হয়েছে যে ইন্ডিয়ায় থাকার যত যে খরচটা ছিল তার থেকে মানে বড় খরচ আমাদের যে অংশটাতে গেছে সেটা হচ্ছে ওই ডকুমেন্ট অ্যাটেস্টেশন, তারপর ভিসা জমা দেওয়া, ওগুলার খরচটা অনেক বেশি ছিল। ইন্ডিয়ার থাকার খরচ তার তুলনায় আরো কমই ছিল। আচ্ছা, মানে এটা বুঝতে এক পারছি। এখন মাস এই জিনিসটা বললেন, আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট, এখন ওখানে আসি, এটা খরচ হিসাবে আমরা মোটামুটি ওখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবো যে আপনাদের এই ভিএফএস গ্লোবালের টোটাল একটা প্রাইসিং দিলেন আপনারা। এরপরে সোমবারে বলেন অ্যাপয়েন্টমেন্টটা পাইছেন, তো তখন কি আপনাদের ইন্ডিভিজ অলরেডি ছিল নাকি এক্সপায়ার্ড দশ হ্যাঁ, দিন একটা এক্সটেন্ড মজার করার বিষয় আছে পরও? যে আমরা যখন এফআরও করছি, আমাদের এফআরও লাস্ট ডে ছিল এই মঙ্গলবারে, মানে মঙ্গলবারে মঙ্গলবার। আমাদের চলে যেতে হবে, সোমবারে আমরা অ্যাপয়েন্টমেন্টটা কেমনে যেন মানে পেয়ে গেছি। আমার ভিসা আছে, আমার ভিসা ছিল ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত। বাট ওই যে আমি 15 একবার দিনে। এন্ট্রি নিছি, আমি 15 দিন থাকতে পারবো, ওইটা ওরা এবার আরো করে করে এক্সটেন্ড করতে করতে অক্টোবরের 22 তারিখ আমাকে চলে যেতে হবে। আমি অক্টোবরের 21 তারিখ আমার ডকুমেন্ট গুলো জমা দিতে পারছি। মানে অক্টোবরের 21 তারিখ আমাকে হচ্ছে যে এমবেসি থেকে ম্যানুয়াল অ্যাপয়েন্টমেন্টটা দিছে। বুঝতে এই পারছি, আমি এর একটু বলি এখানে পরবর্তীতে কি আমি করছেন? নাইম ভাই, এই আমি সেম ভাবে আমি ইভেন 3বার অ্যাপয়েন্টমেন্ট চেঞ্জ করছি। আমি কিন্তু ভিএফএস কে ইমেল দেই নাই, আমি দিছি এম্বাসিকে। এম্বাসি এটা হয় যখন আপনি প্রপার ডকুমেন্ট দেয়। আমাদের মনে আছে কিনা, আমার মনে আছে আমার এক আপুর সাথে আমরা করছিলাম, পডকাস্ট করছিলাম, সেও সেম হ্যাঁ, কাজটা হ্যাঁ। করছে, যে তার সকল ডকুমেন্ট গুলো দিয়ে এম্বাসিকে ইমেল করছে, দেন এম্বাসি ভিএফএস কে বলেছে, ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে আর কি। সো আমার বেলা আমি 3বার চেঞ্জ করছি, কারণ আমার একবার যাওয়ার পরে ডকুমেন্টের সমস্যা ছিল। দেন সেকেন্ড টাইম আমি জাস্ট আবার বলছি যে আমার প্রবলেম হয়েছে, দেন সে আবার চেঞ্জ করে দিছে। ইভেন আমি এরকম কলকাতায় নিছি, এখন ওই ভিসা থিং কলকাতায় কাজ করবে না, আমি চেঞ্জ করে আবার দিল্লিতে নিছি। সো যদি আপনার ডকুমেন্ট ঠিকঠাক থাকে, অ্যাপ্রোচ ঠিক থাকে, আমার কাছে মনে হয় যে এক্সেপশন কেস হিসেবে মাঝে মধ্যে আহ দিল্লি কি বলে এম্বাসি থেকেও দেয়, কারণ এখন হ্যাঁ, এই অ্যাপয়েন্টমেন্ট একটা না, বিশাল প্রবলেম। এখন এমবেসি থেকে ম্যানুয়াল অ্যাপয়েন্টমেন্ট মানে অনেককেই দিচ্ছে, আমি দেখলাম, মানে ওয়ার্কার হুম ভিসাতে যারা আছে হুম তারা হুম। দেখলাম, আমি একটা পেজও দেখছি যে ওরা একসাথে 6-7 জনের ওয়ার্কার ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাইছে, ম্যানুয়াল হুম হুম। অ্যাপয়েন্টমেন্ট, মানে এটা মানে একটা ফেসবুক। ইম্পর্টেন্ট ইনফরমেশন। যদি মোটামুটি এটা বুঝাইতে পারেন যে মানে আমার ক্ষতি হয়ে যাচ্ছে, যে আমার ক্লাস শুরু হয়ে গেছে বা আমার কোর্সটা শুরু হয়ে গেছে, আমার আমার পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে, আমার কাছে সব আছে, আমার প্রফেসররা আমাকে এটা দিছে, ভার্সিটি থেকে আমাকে এই ধরনের ডকুমেন্ট পাঠাইছে, আমার এনরোলমেন্ট হয়ে গেছে, আপনারা ট্রু। আমাকে ভিসা দিচ্ছেন না, এরকম ট্রু একটা ট্রু। কথা বললে এমবেসি তখন সিরিয়াসলি নেয় খুব বিষয়টাকে। আমি জাস্ট আর একটা জিনিস অ্যাড করি, যেহেতু মানে খুব রিলেভেন্ট আমার সাথে মিলে গেছে। আমি তখন কি করছিলাম, আমি আমার প্রফেসর থেকে একটা ডিক্লারেশন নিয়েছিলাম, যেখানে বলছি যে আমার যে কাজ আমাকে ল্যাবে বসে করতে হবে, কারণ এই কাজটা হচ্ছে পর্তুগিজ একটা গভর্নমেন্টাল কাজ। সো এটার ডাটা লিক হওয়ার পসিবিলিটি থাকে ও যদি আমি বাইরে থাকে। সো প্রফেসর আমাকে একটা রিকমেন্ডেশন দিছে যে ওকে আমার ল্যাবেই লাগবে, সো তোমরা ওকে ভিসা প্রসেস করো। তো এই ধরনের যদি ডিক্লারেশন ম্যানেজ করে যারা বাংলাদেশ থেকে পিএইচডি বা মাস্টার্স এর জন্য আসে, প্রফেসরকে একটু যদি কনভিন্স করা যায়, সে যদি একটা ডিক্লারেশন দেয়, এইগুলো ইজি হয়ে যায়। বিশেষ করে আমি 3 থেকে 4বার বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট চেঞ্জ করছি উইদাউট জাস্ট একটা ইমেল, ওরা ইমিডিয়েটলি করে দিছে। So, কারণ ওরা বুঝতে পারছে যে জিনিসটা ইমিডিয়েট হ্যাঁ, দরকার। জিনিসটা আর্জেন্ট আর কি। সেটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার। আচ্ছা, এবার আমরা আসি। এবার আমরা যে জিনিসটা জানতে চাইতেছি সেটা হলো যে আপনি সাবমিট করছেন 21 তারিখে, আপনার সাবমিশন হয়েছে 23 তারিখে, আপনার ভিসা শেষ। এরপরে তো একদিনে তো আপনি পাসপোর্ট হাতে পান নাই, তখন কি করছেন? আচ্ছা, এরপরে হয়তো আরো যুদ্ধ আছে, আমি বলি। এটা মানে যুদ্ধ মাত্র শুরু হচ্ছে আর কি, এই অবস্থা। আচ্ছা, আচ্ছা। তো আমরা মানে অনেক মানে মানে বলে না, ঘরের ছেলে ঘরে ফিরে গেছে, হ্যাঁ। তো মানে 1 মাসের একটা জার্নির পরে আমরা বাসায় গেলাম। তো সবাই মানে আমাদেরকে মানে খুব আহ্লাদ, হ্যাঁ আমরা অনেকদিন পর আসছি। মানে বাসায় গিয়ে মনে করেন 2-3 দিনও থাকতে পারি নাই, হঠাৎ করে ইমেল দিছে যে এমবেসি ইন্টারভিউ নিবে। তো মানে আমরা মনে হয় 21 তারিখ তো দিলাম, মানে 22-23 তারিখ মনে হয় দেশে, মানে প্রথমে তো ঢাকায় নামছি, ঢাকা থেকে আবার চিটং এ আসছি। তো এইভাবে করতে করতে আমরা চিটং এ মনে হয় 23-24 তারিখ আসছি। 25 তারিখ ইমেল দিছে যে আমাদের 27 তারিখ ইন্টারভিউ। না, প্রথমে দিছে 31 তারিখ ইন্টারভিউ, হ্যাঁ, এরপর 27 তারিখ ছিল, তারপর মনে হয় ওটা ডেট চেঞ্জ করছে। 31 তারিখ ছিল, আচ্ছা, 31 তারিখ। এরপর বলতেছে যে আচ্ছা না, 31 তারিখ তো আমাদের বন্ধ, তোমরা 4 তারিখ আসো। তোমরা 4 তারিখ, নভেম্বরের 4 তারিখ তোমাদের ইন্টারভিউ। আমরা তো পুরো অবাক, আমরা জানি যে পিএইচডি স্টুডেন্টের ইন্টারভিউ হয় না, সরাসরি ভিসা আসে। তো পরে ওরা বললো যে এরকম ইন্টারভিউ, তো আমরা মানে হচ্ছে যে ইন্টারভিউ ওখানে লিখে দিছে যে ইন্টারভিউ ডেটটা চেঞ্জ করা যাবে না। আর 3টা জিনিসের কথা বলছে। 3টা জিনিস হচ্ছে আমাদের সার্টিফিকেট গুলো আমাদেরকে নিয়ে আসতে হবে এমবেসিতে। তারপরে আমার ওই যার ব্যাংক স্টেটমেন্ট দেওয়া হয়েছে তার
3 বছরের ইনকাম ট্যাক্স রিটার্নের ফাইল গুলা দিতে হবে। আরেকটা কি ছিল, আর একটা হচ্ছে এই ইমেলটা নিয়ে যেতে হবে, এটার এগুলো একটা কপি। স্পেসিফিকলি আপনাদের মার্ক করে দিচ্ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, 3টা জিনিস বলে বলে দিছে। দিছে। আর হচ্ছে যে স্টেটমেন্ট, হ্যাঁ ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে যেতে ব্যাংকের বলছে। স্টেটমেন্ট নিতে আচ্ছা, বলছে ব্যাংক তিন স্টেটমেন্ট বছর কত দিনে চাইছিল তারা? 6 মাসের ইউজুয়ালি চাই, তখন কত দিনে চাইছে তারা? 6 মাস, ছয় 6 মাস মাস চাইছে। চাইছিল। আর 3 বছরের ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইল গুলো দিতে বলছে, মানে বিগত 3 বছরের। তিন তো বছর আচ্ছা। আমরাও মোটামুটি মানে একটুও রেস্ট পাই নাই, মানে বাংলাদেশে গিয়ে আবার ওগুলা রেডি করছি। এই সবগুলো রেডি করে আবার নোটারি করে তারপরে হচ্ছে আবার ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিছি। আবার ইন্ডিয়ার ভিসা দুইটা- কিভাবে ম্যানেজ করলেন? আপনাদের তো ভিসা অলরেডি এক্সপায়ার্ড না? ডাবল এন্ট্রি ছিল না, তো। ডাবল এন্ট্রিতে ভাইয়া সিস্টেম হচ্ছে 2বার ঢুকতে পারবেন। না, তো সেটা তো ছিল, আপনাদের ওটা এক্সপায়ার্ড হয়ে গেল না নাকি ভিসার ওটা কোনো মেয়াদ? সমস্যা না, আমি প্রথমবার ঢুকছি, ঢুকার পর 15 দিন থাকার অনুমতি ছিল। তো ডিসেম্বর আমি পর্যন্ত ছিল। এক্সটেন্ড করলাম, হ্যাঁ আমার ভিসা হচ্ছে ডিসেম্বর আমার পর্যন্ত। এন্ট্রি হয়েছে একটা, কিন্তু ওই এক্সটেন্ড করছিল আর কি। আচ্ছা, তো সরি আমাদের সরি। মানে কিন্তু আরেকটা এন্ট্রি আছে। মানে আমার প্রত্যেক এন্ট্রিতে আমি 15 দিন থাকতে পারবো। তো বুঝতে পারছি। এখন এটাও নিয়ে একটা সমস্যা হয়েছে। আমরা যখন 2 তারিখ ইন্ডিয়ার এয়ারপোর্টে গেছি, ইমিগ্রেশনে আমাদের দেখে যে আমরা তো আগের বার এফআরও করে গেছিলাম। তো হ্যাঁ, ওরা সেটাই একটু, আমি জিজ্ঞাসা করতে, কারণ তখন হ্যাঁ তো আপনারা অলরেডি এক্সটেন্ড করছিলেন এই হ্যাঁ, কারণে। তো ইমিগ্রেশন ওরা একটু চিন্তা করছিল যে আমাদেরকে দিবে কিনা। পরে এক সিনিয়রের সাথে ওরা কথা বলছে, বলছে না ওদের তো ডাবল এন্ট্রি, সেকেন্ড এন্ট্রি তো আছে, ওরা নিশ্চয়ই ভিসার জন্য আসছে। তো ঠিক আছে, যেতে দাও। তো যেতে দিছে আমাদেরকে। তো আমরা হচ্ছে 4 তারিখ ইন্টারভিউতে গেছি। আহ তো আমাদের সাথে দেখলাম যে মানে 2টা থেকে মনে ইন্টারভিউ ছিল। এই ওর মনে হয় আড়াইটা ছিল, আমার মনে হয় 3টা। তো তো আপনি এখন এমবিসিতে, তাই তো? ডিরেক্টলি এমবিসিতে চলে গেছেন? বেশি চলে ইন্টারভিউ ফেস করার জন্য গেছি আমরা। ইন্টারভিউ ফেস হুম। করার জন্য গেছি। তো এবং 1 ঘন্টা হচ্ছে যে ইন্টারভিউ নিছে আমার। প্রত্যেকটা ব্যাংক স্টেটমেন্ট ধরে ধরে আমাকে ধরে গনে জিজ্ঞেস গনে করছে দেখছে। যে এই এই ট্রানজেকশনটা কিভাবে হয়েছে, এই টাকাটা কোত্থেকে আসছে। তারপর আমাকে জিজ্ঞেস করছে যে তোমার ফাদার ইন লর ইনকাম সোর্স কি। আমি বললাম যে উনি ইনকাম ট্যাক্স লয়ার, আর ওনার হচ্ছে যে কিছু বাসা ভাড়া আসে প্রতি মাসে, কোনটা বাসা ভাড়া আর কোনটা হচ্ছে যে ইনকাম ট্যাক্স মানে ক্লায়েন্ট থেকে আসে, এগুলো আমাকে বলো। এভাবে প্রত্যেকটা ধরে ধরে আমাকে জিজ্ঞেস করতেছিল। আপনারা সেলফ ফান্ডিং এ আসছেন, তো এই জন্য ওরা একটু এইদিকে কনসার্ন হ্যাঁ, বেশি ছিল। তো আমি ভাবছিলাম যে ও আমাকে জিজ্ঞেস করবে যে আপনাকে স্পন্সর আপনার শ্বশুর কেন করছে, কিন্তু এই কথাটা সে আমাকে একবারও জিজ্ঞেস করেনি। সে শুধু জিজ্ঞেস করছে যে আমি যা আনছি এইগুলা থেকে, সে প্রত্যেকটা জিনিস ধরে ধরে জিজ্ঞেস করছে। আর আমি যাই বলি সে খালি মাথা নাড়ে, সে বলছে হচ্ছে না হচ্ছে না, মানে আমি যেটাই বলি সে বলে হয় নাই, মানে প্রত্যেকটা কথা। তারপর ব্যাংক স্টেটমেন্ট দিছে, এটা কেমন ব্যাংক স্টেটমেন্ট, এই এই সুন্দর লেখা নাই, এগুলা এগুলা কিরকম। আমরা হচ্ছে যে ব্যাংকের স্টেটমেন্ট দিচ্ছিলাম হচ্ছে অগ্রণী ব্যাংকের থেকে। তো অগ্রণী ব্যাংক তো সরকারি ব্যাংক হিসেবে ওদের ওই ভিজুয়াল গ্রাফিক্স টাফিক্স এত সুন্দর না, মানে একটা ব্যাংকের স্টেটমেন্ট দিছিল, ওখানে অ্যাটেস্টেড করে দিছিল যে মানে ব্যাংকের ম্যানেজার। তো মানে ওকে আবার জিজ্ঞেস করছে যে আমার ভাই বোন কয়জন, মানে যেহেতু আমি ওর হাজবেন্ড, আবার আমাকে জিজ্ঞেস করে আমার ভাই বোন কয়জন, মানে ক্রস ম্যাচ করতে চাচ্ছিল। ক্রস ম্যাচ মানে ও করতেছে, হ্যাঁ। আমাদেরকে আক্রমণ করছে এমন ভাবে যে আমরা হচ্ছে যে দুইজন একদম মানে কোনো মানে ক্রিমিনাল টাইপের কেউ, মানে জোর করে ঢুকে যাচ্ছি একদম মিথ্যা একটা ভুয়া দিয়ে। কিন্তু আমাদের কনফিডেন্স ছিল যে আমি ইউনিভার্সিটি অফ লিসবনের পিএইচডি স্টুডেন্ট, আমি যেন তেন তো মানুষ না। মানে ও আমাকে অনেক রকম ভাবে নার্ভাস করার অনেক চেষ্টা করছে, হ্যাঁ, ওটা কিন্তু চেষ্টা আমি করা যায়। মানে একদম স্ট্রংলি ছিলাম, কারণ আমার প্রত্যেকটা ডকুমেন্ট হচ্ছে রিয়েল, আমি কোনো ফেক ব্যাংক স্টেটমেন্টও সাজাই নাই। তো আমি কনফিডেন্স ছিলাম, এবং সে বারবার মাথা নাড়তেছিল। আমি যাই বলি সে বলে যে কিচ্ছু হচ্ছে না। মানে আমি ইন্টারভিউ দেওয়ার পর আমি শিওর ছিলাম যে আমাকে ও ভিসা দিবে না, জীবনে ভিসা দিবে এখানে না। আরেকটা জিনিস আমি বলি। আহ, অনেকে হচ্ছে যে ওই আইএলটিএস ছাড়া হচ্ছে যে মানে অ্যাপ্লাই করতে চায় মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে। তো এমবেসির ক্ষেত্রে হচ্ছে যে ওরা অবশ্যই আইএলটিএসটা চায়। তো এমবেসির ইন্টারভিউর সময় আমাকে বলছিল যে আপনার এই ইন্টারভিউর মাধ্যমে আমরা আপনার ইংলিশ স্পিকিংটা দেখবো, আর মানে আপনি কথা বলতে পারতেছেন কিনা, ওখানে সার্ভাইভ করতে পারবেন কিনা, এগুলো দেখবো। তা আমি কিন্তু আইএলটিএস এর সার্টিফিকেটটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম ভিসা ফাইল সাবমিশনের সময়। তো আমার মনে হয় সবার উচিত যে এমবেসি ফেস করার আগে আইএলটিএসটা অ্যাটলিস্ট লিস্ট আইএলটিএসটা দেওয়া। দিয়ে দেওয়া, কারণ ইউনিভার্সিটি আপনাকে দিয়ে দেয় আইএলটিএস আর, বাট আমরা সবসময় বলি যে আপনি আইএলটিএসটা যদি দেন, কারণ এমবিসি তো আপনাকে পার্সোনালি চিনে না, সে হয়তো হুম। বা আপনার ডকুমেন্টই আপনাকে ভেরিফাই করবে আর কি। ঠিক তো আছে। আমরা হচ্ছে যে এই ওর 1 ঘন্টা আলাদা ইন্টারভিউ হয়েছে, আমারও 1 ঘন্টা আলাদা ইন্টারভিউ হয়েছে। হওয়ার পরে আমরা সেম বের পার্সন হয়ে আছে নাকি আলাদা আলাদা পার্সন নিছে আপনাদেরকে? আলাদা 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 এক আলাদা ঘন্টা এক এক ঘন্টা ঘন্টা করে। করে হয়েছে। তো আচ্ছা আচ্ছা। আমরা বের হওয়ার পরে তো শক, যে আমার মনে হয় না কোনোদিন মানে ভিসা হবে আর কি এখানে। তারপরও এখন তো চলে আসছি, আর তো দেশে যেতে পারবো না।
তো আমি তখন বসে চিন্তা করতেছিলাম যে মানে তখন খুব নিউজ ছড়া ছিল, মানে ওদের ইন্ডিয়ান মন্ত্রীরা বলতেছিল যে ঝাড়খণ্ড থেকে বাংলাদেশিদেরকে তাড়াই দিবে। আমি চিন্তা করতেছিলাম যে এখান থেকে আমি ঝাড়খণ্ড চলে যাব, আমি আর বাংলাদেশে যাব না। মানে এত কষ্ট, এত টাকা এখানে মানে খরচ করছি, এরপরে আমি কিভাবে যাব? মানে ভিসা রিজেক্ট নিয়ে আমি কিভাবে দেশে যাব? কিন্তু তারপর হচ্ছে মানে অপেক্ষা, মানে দোয়া দরুদ পড়তেছি আমরা। তো এরপরে আমি তো অনেক রিসার্চ করছি। তো ভিসা কখন দেয় এটা নিয়ে আমি হচ্ছে একটা রেডিটে, একটা আছে, আপনারা অনেক চিনবেন। রেডিটে হচ্ছে সেনজেন ভিসা নিয়ে একটা সাব রেডিট আছে। তো ওখানে হচ্ছে যে মানে ভিসার এগুলা দেয় যে কেমনে আসলে ভিসা অ্যাপ্লাই করার পরে কতদিন সময় লাগে। তো পর্তুগালের মানে শুধু ইন্ডিয়াতে না, পর্তুগালে তো আরো ভিএফএস গ্লোবাল আছে। তো ওখানে লিখছে যে আপনি যেদিন হচ্ছে যে প্লেনের ডেট দিবেন, মানে টিকিট বুকিং দেখাবেন, সেই দিনের 3-4 দিন আগে হচ্ছে ওরা ভিসা দেয়। মানে এটা হচ্ছে যে এমবেসি সিস্টেম। তো আমাদের এয়ার টিকেটের বুকিং ছিল আপনার, মানে ওটা ডামি টিকিট ছিল, 21 তারিখ, নভেম্বর 21 তারিখ ছিল। আর একটা হোটেল বুকিংও দেখাইছি, ওটাও ডামি, 21 তারিখ থেকে, মানে পুরো 1 মাসের একটা হোটেল বুকিং দেখাইছি। এটা আর কি আপনারা যখন ইন্টারভিউ দিতে যান তখন যে ডকুমেন্ট গুলো সাথে নিয়ে গেছিলেন না না, টিকিট করার? এটা তো ভিএফএস এ জমা দিয়ে দিয়েছিলাম আর কি আগে। আচ্ছা ভিএফএস আচ্ছা। ওটা ওটা মিস হয়েছে। এক্সপেক্টেড ট্রাভেল ডেট। হ্যাঁ, এক্সপেক্টেড ট্রাভেল ডেটটা ওখানে দিতে হয়, একটা টিকিট দেখাতে হয় বিমানের, ওয়ান ওয়ে টিকিট। আর হচ্ছে হোটেল বুকিং, আপনি আহ, যে কি করবেন, মানে কোথায় থাকবেন। আর একটা ইন্স্যুরেন্সটা সুইস কেয়ার থেকে করছিলাম। তো আমাদের নভেম্বর 21 তারিখ হচ্ছে বিমানের টিকিটটা ছিল আর কি, মানে দামি টিকিটটা। তা আমি এক্সপেক্ট করতেছিলাম যে হয়তো আমাদের ওইটার 3-4 দিন আগে করে আসবে। তারপরও আমাদের দেখা যাচ্ছে আমরা যেহেতু 2 তারিখ ঢুকছি, আমাদের 15 তারিখ শেষ হয়ে যাচ্ছে, 15 দিন শেষ হয়ে যাচ্ছে হচ্ছে এই 16-17 তারিখের দিকে শেষ হয়ে যাচ্ছিল। তো আমরা মনে করছি আচ্ছা ঠিক আছে, আবার একটা এফআরআর করবো, সমস্যা কি, ইন্ডিয়াতে দিচ্ছে। তো এবার আমাদেরকে হচ্ছে ইন্ডিয়া একটু কষ্ট দিছে। সেটা হচ্ছে ইরার এফআরআরটা অ্যাপ্রুভ করে ফেলছে, আমার এফআরআরটা আর অ্যাপ্রুভ করা নেই। তো আমার ওখানে বলছে যে মানে ফাইন দিতে হবে, 10,000 রুপি ফাইন দিতে হবে। আমি হচ্ছে যে আবার ওই এফআরআর অফিসে গেছি, গিয়ে বললাম যে আমার ফাইনটা একটু মকুফ করে দেন। তো মানে অনেক রকম কথা ওরা বলছে, এগুলা লাইভে বলা যায় না আসলে। তো হুম। মানে অনেক কষ্ট দিয়ে কথা বলছে, মানে অ্যাজ এ বাংলাদেশি হিসেবে ওরা অফিসার গুলা। তো তারপরে হচ্ছে যে বলে যে আপনি যদি 10,000 রুপি ফাইন না দেন, একদিন যদি ক্রস হয় এটা আরো বেড়ে যাবে, আর আরো বেড়ে যাবে, এভাবে করে করে মানে বাড়তে থাকবে এটা। তো আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল ফাইনটা দিয়ে দেন। তো 10,000 রুপি ফাইন দিছি। তাও আবার ইন্ডিয়ান কোনো কার্ড থেকে দিতে হবে, ইন্ডিয়ান ব্যাংক থেকে দিতে হবে, নিজে নিজে করতে পারবেন না। তো এক দোকানের সাহায্য নিয়ে আমরা ওই 10,000 রুপিটা দিছি। মানে প্রায় 16,000 টাকার মতো, মানে বাংলা টাকায় খরচ হয়েছে ওইটার জন্য। তারপরে এফআরওটা পাইছি, কিন্তু এখনো আমাদের কোনো ভিসা দেখা নাই। মানে এখন অলরেডি আপনি এক্সটেন্ড করছেন, 15 দিন আপনাদের হ্যাঁ, অলরেডি শেষ, এরপর আবার এক্সটেন্ড করছেন, আবার আবার এক্সটেন্ড কতদিনের করছি। জন্য এক্সটেনশন দিছিল আপনাদের? তখন 15 আমাদেরকে দিন একদম আবার আরো 15 দিন ডিসেম্বরের দিছে। 1 তারিখ ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত পর্যন্ত থাকতে দিছিল। পারবে। তো আমরা মনে করছি আচ্ছা এর মধ্যে তো আসি যাবে আশা করি ভিসাটা। তো তারপরে ওই অপেক্ষা শেষ হচ্ছে না, যখন 14 তারিখ হয়ে গেল, 15 তারিখ হয়ে গেল, আমরা বলছি আচ্ছা একটা এমবেসিকে একটা ইমেল দিই। তো ইমেল দিলাম, দেখি যে মানে কেন রেসপন্স নাই। আমরা আবার একটা ফলো আপ ইমেল দিছি মনে হয় 16 তারিখ রাতে। না, এরপর আমরা হচ্ছে যে এমবেসিতে গেছি। এমবেসিতে গিয়ে আবার ওই সিকিউরিটি গার্ডটার সাথে কথা বললাম। সিকিউরিটি গার্ড আমাদেরকে বললো যে তোমরা শুধু ইমেল করো, এখানে কোনো কথা বলা যাবে না। আমরা বললাম যে আমরা ইমেল করছি, রিপ্লাই করে না, বলে যে ইমেল করো। তো পরে আবার আমরা চলে আসছি, আসার পর আমরা একদম ডিটেলস লিখে একটা ইমেল করছি যে এত তারিখ থেকে আমার ক্লাস শুরু হয়েছে, আমার ক্লাসের এত দিন চলে গেছে, আমি এত তারিখে ভিসা সাবমিট করছি, আজকে 1 মাস হয়ে গেছে, আমার ইন্টারভিউ হয়েছে, তারপরেও এমবেসি আমাকে কোনো রিপ্লাই দিচ্ছে না। আমার হচ্ছে যে 21 তারিখ আমার প্লেনের টিকিট কাটা, আমার অনেকগুলা টাকা লস হয়ে যাবে, আমার পড়ালেখার ক্ষতি হয়ে যাচ্ছে, মানে এরকম করে একটা হতাশা ভরা ইমেল দিছি যে মানে এরকম এরকম সমস্যা, একদম ডেট গুলাকে একদম কালার করে করে, রেড কালার করে করে দিছি। দেওয়ার সাথে পরে তখনও কিছু বলে নাই, পরের দিন আবার ফলো আপ দিছি। ফলো আপ দেওয়ার সাথে সাথে ওরা আমাদেরকে মনে হয় 2-3 ঘন্টার পর মধ্যেই 2টা বাজে আমাকে এমবেসি থেকে কল দিছে, একদম ডিরেক্ট কল দিছে। বলছে তোমরা তোমরা কি আসো ইন্ডিয়াতে? আমি বলছি হ্যাঁ। তো বলছে তুমি আর তোমার হাজবেন্ড এক্ষুনি এমবেসিতে চলে আসো, আমরা এমবেসিতেই তোমাদেরকে হচ্ছে যে ভিসা স্ট্যাম্প করে দেবো, তোমার ভিএফএস এ আর যাওয়া লাগবে না। তো আমরা বলছি ঠিক আছে, আমরা আসতেছি। পরে আমরা সাথে সাথে এমবেসিতে গেছি এবং ওখানে একদম 20 মিনিটের মধ্যেই আমাদেরকে হচ্ছে যে ভিসা মানে স্ট্যাম্প করে দিছে পাসপোর্টে। তো হ্যাঁ, পরে মানে হচ্ছে যে ওটা একটা মানে মিরাকেল আর কি, যে আমাদেরকে আর ভিএফএস এ যাইতে হয় নাই।
তো এমনি নর্মাল প্রসেস হচ্ছে বিএফএস এ যাইতে হয়, ওরা হচ্ছে যে পাসপোর্টটা বিএফএস এ নেয়। পাঠা দেয়, হ্যাঁ, পাসপোর্টে বিএফএস এ পাসপোর্টটা পাঠা নেয়, দেয়। তারপর ওরা আবার ব্যাক দেয়। তা আমরা সরাসরি এমবেসি থেকে ভিসাটা পাইছি। তো ভিসাটা আবার পাওয়ার পরে চেক করলাম সবকিছু, আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিছে কিনা। তো অনেকে শুনলাম যে স্টুডেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্টটা মিস হয়। তো এটা আবার চেক করলাম অ্যাপয়েন্টমেন্টটা দিছে কিনা। আইমার অ্যাপয়েন্টমেন্ট যেমন আমাদের হচ্ছে এপ্রিলে। তো সবকিছু দেখে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ ভিসা পাইছি। আহ নভেম্বরের 20 তারিখ থেকে ভিসা ভিসা শুরু হয়েছে, আমাদের মনে হয় মার্চের 20 তারিখ স্টুডেন্ট ভিসা শেষ। আর অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে এপ্রিলের 15 তারিখ না এপ্রিল। 14 তারিখ। তো বুঝতে এই পারছি। হচ্ছে মানে মোটামুটি জার্নি আর কি। যাক, আপনাদের বিশাল একটা হিস্ট্রি ছিল, বিশাল একটা জার্নি ছিল। ও, আরেকটা মজার বিষয় হচ্ছে যে লোক আমাদের ইন্টারভিউ নিছিল মানে হ্যাঁ, এমবেসিতে, ও ওই দিন থেকে আমাদেরকে স্যার স্যার করে ডাকতেছে মানে। আমি খুব খুশি ছিলাম যে আমাদেরকে ভিসা দেওয়ার সময়। তো মানে এটা হচ্ছে যে কি মানে ইন্ডিয়ান পুরো ছিল আপনাদের ইন্টারভিউ নিচ্ছে কি ইন্ডিয়ান? ইন্ডিয়ান ইন্ডিয়ান ছিল। না, আমার মনে হয়েছে যে ও পুরাটাই আমাদেরকে খুবই স্ট্রংলি চেক করার চেষ্টা করছে যে আমরা আসলে না, আমরা জেনুইন পরে কিনা। একটা করে নিচ্ছি যে মানে এই এমবেসি ইন্টারভিউ গুলো এরকমই হয়, যে মানে অনেক কড়াকড়ি হয় মানে যাতে। রিসেন্ট সময়ের ভিতর ওরা যে ইন্টারভিউ গুলা নিছে ওগুলা এভাবেই নিছে আর কি, সবার সাথেই সেম ভাবে নিছে, এবং যারা ইন্ডিয়ান ছিল না, এটা তাদের সাথেও ভিসা সেম। দেয় আর কি, মানে যত রাফলি ডকুমেন্ট ঠিক থাকলে ভিসা দিয়ে দেয়। ভিসা নিয়ে ঝামেলা করে না, এখন আপনারা তো অলরেডি ইনরোল, ভিসা না দিলে তো আবার জানি যে ওদের টাকাগুলো ফেরত চলে আসবে, টাকা তো ফেরত বহুত চলে। কাহিনী। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে আজকে আমরা এখানেই শেষ করি। আচ্ছা, এই যেহেতু বিশাল একটা জার্নি ছিল, এরপর যেহেতু আমরা আমরা পর্তুগালে। পর্তুগাল মোটামুটি আমার অনেকে আসছে, আমার পর্তুগাল নিয়ে অনেক কথা হয়েছে। পর্তুগালটা থেকে এই বাংলাদেশ থেকে যারা আসবে, এই তবে ব্যাপারটা আজকের এই অনেক বেশি ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, ছিল। যেটা আজকে কভার করা হয়েছে। এই আমি এই বিলিভ জিনিসটা করি আসলে এটা আমরা যদি। নর্মালি পাই নাই, তো এই জিনিসটা হ্যাঁ, আসলে একটা মানে বলতে গেলে বিশাল দামি একটা জিনিস আজকে ভাই আপুদের কাছ থেকে আমরা পাইছি। সো হম অনেক হম। হিস্ট্রি জানা গেল। আর থ্যাংক ইউ সো মাচ, অনেক সময় দিছেন এই এই নাইম ভাই, জিনিসপত্রগুলো একটু মানে একটু সামার আপ করেন যেন জানার জন্য। ব্যাপারটা আছে কি নিয়ে কথা হইলো, দেন শেষ আচ্ছা, করে তো ফেলেন। আমরা যদি আজকে মেইনলি বলি, আমরা আসলে অ্যাকচুয়ালি আজকে আমরা ওনাদের ভিসা যে জার্নিটা সেটা জানতে পারছি। ঠিক আছে, অলরেডি পর্তুগাল আসার পরে কি কি করতে হয় সেটা অলরেডি অনেকেই জানেন আমাদের আগের ভিডিওগুলো থাকার পরেও। তারপরেও ভাইয়াপুকে জাস্ট একটা জিনিস যদি আমি নর্মালি বলে দিই, আপনাদের এখানে আসার পরে যে বেসিক ডকুমেন্টেশন ছিল, নিফ সোশ্যাল, এগুলো তো আপনাদের হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা নিফটা করছি। হুম। সোশ্যাল এবং নিসের জন্য হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে বলছে, অনলাইনে অ্যাপ্লাই করছি। তো এখনো ইমেলটা পাই নাই। আর হচ্ছে যে একটা বাসা করতে হবে। নিছি, ওখানে একটা কন্ট্রাক্ট পেপার পাইছি। তো জুনতা অফিসে গেছিলাম। জুনতা অফিসে বললো যে কন্ট্রাক্ট পেপার থাকলে হচ্ছে জুনতা লাগবে না। আর আর জুনটা লাগবে না, রেসিডেন্স, একটু একটু। হ্যাঁ রেসিডেন্স পারমিটটা ছাড়া ওই জুনতা দেয় না, যেটা বললো আর কি। তো বুঝতে পারছি। আপাতত এতটুকুই নিফ। ও, তারপরে ব্যাংক অ্যাকাউন্টটা খুলতে পারছি, আমাদের কাইসা ব্যাংক যেটা কিন্তু বলে। ওই যে আপনার অ্যাকাউন্ট কি বলে, আইমার আগে যদি সুযোগ হয় এসএনএস আর নিস্তা যদি হয়ে যায়, এটা ভালো আর কি। বাট ওইটা এই তাহলে আপনার না কার্ডে হইলে যে হবে না, ব্যাপারটা এরকম না। বাট সমস্যা নেই, সেটা কার্ডে নিয়ে আবার আপনাদের পাঠিয়ে দেবো। পরের ব্যাপার, পরে আলোচনা একটা সময় আচ্ছা, ওটা নিয়ে বলে আমরা দেবো করবো না। ইনশাল্লাহ। যাক, তো ওভারঅল মোটামুটি আমরা আজকে টোটাল পডকাস্টটাকে সামার আপ করি। আমার কাছে মনে হয় যে সাম আপ করি, সরি সামার আপ বলতেছি, সাম আপ করি। আসলে বিশাল বড় পডকাস্ট হয়ে গেছে। যে জিনিসটা হলো যে আজকের এই পডকাস্টে যে জিনিসটা আমরা মেইনলি জানতে পারছি সেটা হলো যে টোটাল একটা মানুষের বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করার পর থেকে অ্যাপ্লিকেশন যতটা ইজি ওয়েতে হয়ে যায়, আই থিঙ্ক তার থেকে বেশি আপনাদের এই যে ভিসার অ্যাপয়েন্টমেন্ট, ভিসা রিলেটেড যে জিনিসপত্রটা আপনাদের মধ্যে ছিল, এটা আসলে আপনাদেরকে অনেক বেশি মানে হ্যাসল দিছে এবং অনেক বড় একটা যুদ্ধ করছেন। সো ফাইনালি একটা জিনিস যে বোঝা যায় যে কষ্ট করার পরে কিন্তু আপনারা সেই হ্যাঁ, সফলটা পাইছেন। সো এখন ওভারঅল পর্তুগাল আসার পর কেমন লাগতেছে, পর্তুগালটা কেমন লাগতেছে আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো লাগতেছে। ইভেন মানে এখানে ঠান্ডার সাথেও অ্যাডজাস্ট হইতে আমার একটু কষ্ট হচ্ছে, তো এখন ভালো লাগতেছে যে আমি অন্য কোনো দেশে যাই নাই। মানে এখানে ঠান্ডাটা যেরকম, মানে আমরা যদি অন্য কোথাও যাইতাম মনে হয় মারাই যেতাম, হচ্ছে এই এই এবং অবস্থা। এখানে সবাই খুবই ফ্রেন্ডলি বিহেভ করে, মানে আপনি যদি আজকে কালকে জার্মানি যান বা অন্য দেশে যান দেখবেন যে ওখানে মানুষগুলা খুব কম কথা বলে, মানে হাই হ্যালো খুব রেয়ারলি করে। এখানে খুবই আপনার ভালো। সাথে দেখা হলে ওরা হাই হ্যালো করবে, মানে আর খুব ফ্রেন্ডলি একটা। রাস্তাঘাটে যেটা দেখলাম যে মানে রাস্তা পার হওয়ার আগে ওরা দাঁড়ায় যাচ্ছে গাড়িগুলা, তো এই জিনিসটা আমাকে অনেক ভালো লাগছে জিনিসটা। আর আহ, যেটা অনেকে হচ্ছে টাকা নিয়ে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে টিউশন ফি গুলো আমরা কিন্তু মান্থলি পেমেন্ট করতেছি। তো দেখা যাচ্ছে যে পার পার্সনে আমাদের প্রতি মাসে হচ্ছে 35,000 বা 40,000 এভাবে করে দিচ্ছি। তো এটা আর ভিসার আগেও কিন্তু এত বড় একটা অ্যামাউন্ট দিতে হয় নাই। মানে আমরা মনে হয় পার পার্সন 70 না 75 হাজার করে একটা ইনস্টলমেন্ট দিছিলাম প্রথম দিকে। ওইটা দিয়ে কিন্তু ভিসা হয়েছে, মানে একটা একদম 5-10 লাখ টাকার একটা অ্যামাউন্ট ভার্সিটিতে পাঠাই দিতে হয় যেরকম, ওইরকম কিন্তু সমস্যা পর্তুগালে নাই, মানে ইনস্টলমেন্ট আকারে দিতে পারে।
এটা একটা অবশ্যই মনে প্লাস অবশ্যই। পয়েন্ট সবার জন্য। যাই হোক ভাই, অনেক কিছু জানতে পারলাম আপনাদের এই পডকাস্টটা। মেবি আমাদের এই পডকাস্টের 2-3টা ভাগে যাবে, কারণ বিশাল বড় পডকাস্ট হয়েছে আজকে। সো থ্যাংক ইউ সো মাচ। অনেক কিছু জানতে পারলাম। অ্যান্ড আপনারা এখন লিসবনে আছেন, ইনশাল্লাহ লিসবন আমিও আছি, দেখা হবে, রয় ভাই আছে, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আবার। পোর্টোতে দাওয়াত। হ্যাঁ, পড়তে দাওয়াত থাকলো। ঘুরতে আসবেন।